এই শোনো, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। এই চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। পৃথিবীতে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, এক টাকা আর অন্যটি হলো পাওয়ার। আমাদের লেখকের মতে একটি অন্যটির সাথে একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। সেটা কিভাবে অনেকভাবে বোঝানো যায়। এই দুটো জিনিস কোনো ব্যক্তির কাছে থাকলে তার আর কি লাগে। আজকাল টাকাই সব, টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায়। আর পাওয়ারের নেশায় নিজের কাছের মানুষও গাদ্দারি করে। এশিয়া মহাদেশের ছোট্ট একটি দেশ হলো বাংলাদেশ। এই দেশে হাজার হাজার গ্রাম আছে, তার মাঝে ছালার নগর অন্যতম। এর কারণ আছে এটি, আর সেটা হলো এই গ্রামের প্রভাবশালী ব্যক্তি। গ্রামের প্রভাবশালী ব্যক্তি, তার নাম সালাম চৌধুরী। আর যার নাম শুনে গ্রাম ছাড়া দেশের সকল বড় বড় নেতারা ভয়ে কাঁপে। মানুষ তাকে সাধারণ মনে করলেও তার মতো ভয়ঙ্কর হয়তো কেউ নেই। মাফিয়া জগতের বাদশা, সকল মাফিয়া তাকে এক নামেই চেনে। নিজের কাজ করে এই মাত্র বাসায় ফিরল সালাম, আর তার সাথে আছে তার ছোট্ট ভাই কালাম। দুজনেই গ্রাম থেকে একটু বাইরে গিয়েছিল। মাহিম তার বাবাকে দেখে দৌড়ে আসলো, সাথে নিলয়ও আসলো। বাবা, তুমি এই 2 দিন কোথায় ছিলে? তোমাকে অনেক মিস করেছি। তাই নাকি আমার বাবা? এটা বলে সালাম তার ছোট ছেলেকে কোলে তুলে নিল। মাহিম তার বাবাকে জিজ্ঞাসা করলো, একটু কাজে বাইরে যেতে হয়েছিল। আমাকে রেখে তুমি কেন যাও? আর যাব না মাই সান। আচ্ছা বাবা, তোমার সাথে এত মানুষ থাকে কেন? আর সবার সাথে এত বন্দুক কেন? আসলে বাবা, এরা আমার সিকিউরিটি গার্ড। বাবা, আমিও বড় হলে তোমার সিকিউরিটি গার্ড হব, আর তখন আমার হাতে একটা বন্দুক থাকবে। আরে বাবা, তুমি আমার পুত্র, তুমি যদি হও তাহলে আমার... বাকি কথা আর বলো না। সালাম কিছু একটা ভাবলো। বাবা, আমার জন্য কি এনেছো? তোমার জন্য আমি একটা সাইকেল এনেছি, তুমি যেটা আনতে বলেছিলে। আমার ভালো বাবা। নিলয় তার বাবার গালে একটা চুমু দিল, তারপর নেমে বাইরে চলে গেল। বাবা, তুমি আমার জন্য কি এনেছো? তোমার জন্য আমি সাইকেল এনেছি। যাও বাইরে গিয়ে দেখো, নিলয়ের সাথে তোমার সাইকেল আছে। ওকে বাবা। মাহিম তার বাবাকে ভালোবাসি বলে কোল থেকে নেমে চলে গেল। সালাম সাহেব বাড়িতে আসায় মালেকা বেগম কাজের মাসিকে বলে ঠান্ডার শরবত আনতে বলল। চলুন পরিচয় জানা যাক। বাড়ির 2 ছেলে, সালাম ও কালাম। সালামের স্ত্রীর নাম মালেকা আর কালামের স্ত্রীর নাম কেয়া। মাহিম আর নিলয় হলো সালাম কালামের একমাত্র ছেলে। বাড়িতে একজন কাজের লোক কাজ করে, তার মধ্যে সবার পরিচিত রেনু মাসি। বাসার চারপাশে অনেক লোকজন। রেনু মাসি এই দুজনকে ঠান্ডা পানি দিল। এমন সময় ওখানে সজীব আসলো। সজীব হলো সালামের খুবই কাছের লোক আর খুব বিশ্বস্ত। আয় বস। না ভাই, আপনার পাশে বসার ক্ষমতা এখনো হয়নি। আরে বস, তুই আমার ভাইয়ের মতন। সরি ভাই, আমি এখনই ঠিক আছি। তোকে নিয়ে আর হলো না। ভাই, আর একটা খবর দেওয়ার ছিল। কি খবর? সজীব চারপাশ তাকালো, কোনোর লোক আছে নাকি দেখতে। সালাম চারপাশ তাকাতেই সব কাজের লোক ভিতরে চলে গেল। এখন বল, সবাই নেই। ভাই, তবুও একটু বাইরে গেলে ভালো হয়। সজীব কোনো কারণ ছাড়া কিছু বলল না, তাই সালাম সাহেব বসা থেকে উঠল। কালাম, তুই রেস্ট কর, আমি একটু বাইরে থেকে আসছি। আচ্ছা ভাই, ঠিক আছে। সালাম আর সজীব বাইরে চলে আসলো। বাইরে এসে দেখলো মাহিমা নিলয় সাইকেল নিয়ে চালানোর চেষ্টা করছে, কিন্তু পরে পড়ে যাচ্ছে। হ্যাঁ সজীব, বল। ভাই, তোমার বাড়িতে একটা গুপ্তচর আছে। কি? তুই শিওর তো? হ্যাঁ ভাই। কে তুই, জানিস তো? হুম। ঠিক আছে, আজ রাতে ওর ব্যবস্থা করছি। হুম। তুই সময় মতন চলে আসিস। আর এক কাজ কর, ওদের সাইকেল শেখানোর জন্য একটা ট্রেনার নিয়ে আয়। সালাম মাহিমের দিকে তাকিয়ে বলল। ভাইয়ের তাকানো দেখে সজীব সেদিকে তাকালো, দেখলো মাহিম আর নিলয় সাইকেল চালানোর চেষ্টা করতেছে। ওদের সাইকেল দুটো বেশ সুন্দর হয়েছে। তোরে যেটা বললাম মনে থাকবে তো? ভাই, খুব মনে থাকবে। সব কিছু চেক করে নিয়ে আসবি। ভাই, মনে থাকবে। এখন ভিতরে চল, খাওয়া দাওয়া করবি।
না ভাই, অনেক কাজ আছে, আমি এখন যাই, তাছাড়া খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, সময় মতন রাতে চলে আসিস। আচ্ছা। সজীব বিদায় নিয়ে চলে গেল আর সালাম মাহিমের দিকে একবার তাকিয়ে নিজ বাড়ির ভিতরে চলে গেল। সালাম নিজের রুমে চলে গেল। মালেকা তার সাথে রুমে চলে আসলেন। মালিকা, আমার পোশাকগুলো দাও, গোসল করে আসি। আপনি গোসল করে আসুন, আমি সব রেডি করে দিচ্ছি। সালাম ওয়াশরুমে চলে গেল। মালেকা পোশাক রেডি করতে লাগলো। সালাম কিছু সময় পর বেরিয়ে আসলো। আজ মাহিম কি বললো দেখছেন আপনি? সেটা তো দেখলাম। আপনি কি চান আমাদের ছেলে এসব খুন খারাপির ভিতরে আসুক? আমি তো সেটা চাই না, তাই একবার ভাবছি মাহিমকে আমাদের থেকে দূরে রাখবো। আপনি মাহিমকে রেখে থাকতে পারবেন? না পারলেও চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি ভেবে দেখব কি করা যায়। তারপর রাত 1টা। চৌধুরী বাড়ির সবাই ঘুমে ব্যস্ত। বাড়ির পাশে গার্ডের সালাম সাহেব, সজীব আর তার কিছু লোক, আর সামনে একজনকে ধরে রেখেছে। দুজন লোক সালাম সাহেব লোকটিকে দেখে হাসছে। তুই কার থেকে আমার বাড়িতে আসছিস কাজের লোক সেজে? আমাকে মেরে ফেললেও বলবো না। আমি তোকে মারবো না, আমার পেমা কোবরা দুটোকে দিয়ে খাওয়াবো। তুই যাই করিস না কেন, কাজ হবে না সালামও হাসলো, সাথে সজীবও। সজীবের কি করা যায় বলতো? কি আর করবা ভাই, জমের দুয়ারে পাঠিয়ে দিও। তুই ঠিক বলছিস। আরও একটু জিজ্ঞাসা করতে লাগলো। বাসায় সবাই ঘুমিয়ে থাকলো। মাহিমের হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই নিজের জানলার কাছে আসলো। বাহিরে আবছা আলোর জন্য দেখতে পারলো কয়েকজন মানুষকে। অন্যদিকে সালাম তার বাড়ির কাজের লোকদের আরো জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। তোর বেঁচে থাকার মানে নেই, উপরে গিয়ে ভালো থাকিস। আমার বাড়িতে এসে গোয়েন্দা হওয়ার স্বাদ, তুই উপরে গিয়ে এবার মাসুল গুনিস। এটা বলে সালাম সজীবের থেকে নিজের বন্দুক নিল, তারপর শুট করে দিল আর লাশটাকে সরিয়ে ফেলার কথা বলল। মাহিম সব দৃশ্য জানলা দিয়ে দেখতে পারলো, আর নিচ থেকে সালাম বুঝতে পারলো জানলার পাশে কেউ ছিল। সালাম সাহেব সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন চা পান করে, আর সেটা মালেকা বেগমের হাতে চা। প্রতিদিনের মতো আজও তিনি চা বানিয়ে সালাম সাহেবের জন্য রুমে নিয়ে আসলো। আমার কুইন, তোমার হাতে চা না খেলে আমার দিনই শুরু হতে চায় না। সে তো জানি, তাই আমি রোজ আপনার জন্য রোজ সকালে চা বানিয়ে আপনার সামনে হাজির হই। বুঝলে মালেকা, একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? মাহিম আমাদের থেকে অনেক দূরে, মানে আমেরিকায় ওর ফুফির কাছে পাঠিয়ে দিব ভাবছি। তুমি যেটা ভালো মনে করো, কিন্তু আমাদের একটা মাত্র ছেলে, তার ছেড়ে কিভাবে থাকবো? আর মাহিম কি আমাদের ছেড়ে থাকতে পারবে? পারবে না ঠিক আছে, কিন্তু অভ্যাস করতে হবে। আর আমি চাই না আমার ছেলে এইসব খুন খারাপি মাফিয়ার জগতে আসুক। সেই জন্যই আপনাকে বলেছিলাম যে এসব কাজ ছেড়ে দিন, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। তুমি তো জানো মালেকা, আমি না থাকলে সাধারণ জনগণের পাশে কে দাঁড়াবে বলো? দেশে তো অনেক মানুষ আছে, তারা দেখবে। সবাই স্বার্থপর, এই সকল কথা বাদ দাও। তুমি কি বলছো মাহিমের পাঠানোর? আমি কখনো কি তোমার কোনো কাজে না বলেছি? পাগলি। তারপর দুজন আরো অনেক সময় এই বিষয়ে আলোচনা করতে লাগলো। তারপর 10 দিন পর, দেখতে দেখতে 10 দিন কেটে গেল। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। সালাম বাইরে থেকে বাড়িতে আসলো। তাকে দেখে সবাই উঠে রুমে যেতে নিলে তিনি বাধা দেয়। তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা ভাই? মালিকা, আমাকে এক গ্লাস পানি দাও। আচ্ছা। মাহিম বাবা, কাছে আসো। বাবার ডাক শুনে মাহিম খেলা রেখে সালামের কাছে এসলো। এসে কোলে বসলো। বাবা বলো। বলছি বাবা, আমি মাহিমকে আমেরিকায় তার ফুপির কাছে পাঠিয়ে দিতে চাচ্ছি। কিন্তু ভাইজান কেন? আমি চাই না মাহিম এইসব খুন খারাপি দেখে বড় হোক। বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না। বাবা, তোমাকে যেতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আজ রাতে তুমি তোমার ফুফির বাসায় যাবে। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। মাহিম, আমি তোমাকে দেখতে যাব। আর বাবা তো তোমার ভালোর জন্য এসব করছে। এমন সময় মালাকা পানি নিয়ে আসলো। সালাম পানি খেয়ে নিল। মাহিম তার মায়ের কাছে গেল। আম্মু, আমি তোমাদের ছেড়ে যাব না। মাহিম, তুমি কি তোমার মা বাবার কথার অবাধ্য হবে? না মা।
তাহলে তোমার বাবা যেটা বলছে সেটা শোনো। তোমার বাবা তোমার ভালোর জন্য বলছে। আচ্ছা ঠিক আছে। মাহিম এবার তার বাবার কাছে আসলো। বাবা, আমি তোমার কথা শুনবো আর ফুপির কাছে যাব। এই তো আমার ভালো বাবা, আমার লক্ষ্মী সোনা। এমন সময় নিলয় আসলো আর সালামকে বলল, চাচ্চু, ম্যামকে পুপির বাসায় পাঠিয়ে দিও না, তাহলে আমি কার সাথে খেলবো? সেটাও তো কথা। কালাম কালাম এক কাজ কর, নিলয়কে মাইমের সাথে পাঠিয়ে দে। না ভাইজান, সরি তোমার মুখের উপর কথা বলার জন্য, কিন্তু ভাই আমরা নিলয়কে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোর ছেলে, তুই সিদ্ধান্ত নিতে পারিস। সন্ধ্যার সময় মাহিমকে রেডি করে এয়ারপোর্টের দিকে গেল। মাহিম যাওয়ার সময় অনেক কান্না করলো। পুরো ফ্যামিলি কান্না করতে লাগলো। মাহিম সবাইকে বিদায় জানিয়ে কান্না করতে করতে প্লেনে উঠলো। মাহিমের সাথে তার বাবার আরেক বিশ্বস্ত লোক রানা গেল। তারপর 15 বছর পর। ফুপি, ফুপি, কোথায় তুমি? তাড়াতাড়ি খেতে দাও, আমার ভার্সিটির সময় হয়ে যাচ্ছে। একটু ওয়েট কর বাবু, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি ফুপি, তুমি কি ভুলে গেছো আজ আমার রেজাল্ট দিবে? এই তো আমি চলে এসেছি, নে বাবু তাড়াতাড়ি খেয়ে নে। মাহিমকে বলল, ইনি হলো মাহিমের ফুপি আর তার জামাইয়ের নাম হেলাল আর তাদের একমাত্র ছেলে সাইম। হেলালের একটা বিজনেস আছে আর সাইম কলেজে পড়ছে। ভাইয়া, তুমি যাবার সময় আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে। মাহিম, তোমার তো আরো 1 বছর লাগবে অনার্স শেষ করতে, তাই বলছিলাম তুমি আমার কোম্পানিতে গিয়ে এখন থেকে বসো। কি গো তুমি, ও আগে পড়াশোনা শেষ করুক, তারপর দেখবে। তুমি বুঝলে না সালমা, এখন থেকে দেখলে ওর কাজের অভিজ্ঞতা হবে। আচ্ছা ঠিক আছে ফুপা। তোর পড়াশোনার ব্যাঘাত ঘটবে না তো? আরে মা, ভাইয়া যে ইন্টেলিজেন্ট, কিছু হবে না, দেখো ভাইয়া এবারও প্রথম হবে। মাহিম খাওয়া দাওয়া শেষ করে সাইমকে নিয়ে বের হলো। বাইরে গাড়ি দাঁড় করানো ছিল, সেটা নিয়ে মাহিম আর সাইম রওনা দিল। মাহিম সাইমকে রেখে গাড়ি নিয়ে নিজের ভার্সিটি চলে আসলো। গাড়ি পার্কিং করে হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে বকুল গাছের তলায় আসছিল, যেখানে তার বন্ধুরা তার জন্য ওয়েট করছিল। মাহিম হঠাৎ একটা মেয়েকে দেখে দাঁড়িয়ে গেল। সে অন্যদিকে তাকিয়ে সোজা মাহিমের দিকেই আছে। মেয়েটা তাকে দেখতে খুবই সুন্দর লাগছে। এতদিন মাহিমের কোনো মেয়েকে পছন্দ হয়নি, বলতে গেলে মাহিম আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে সেভাবে তাকায়নি। মেয়েটা এসে সোজা মাহিমের গায়ের সাথে বেঁধে গেল। মেয়েটা কিছুর সাথে বেঁধে যাওয়াতে সামনে যেটা পেরেছে সেটা ধরে ফেলেছে। আসলে মেয়েটি মাহিমের জামা চেপে ধরেছে। মাহিমকে নিয়ে পরে যেতে নিলে প্লেন ঠিক করে নেয়, কিন্তু মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর বুঝতে পারে, তাই ছেড়ে দেয়। মেয়েটি চোখ করে দেখে একজন ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটি তার সামনে ছেলেটিকে দেখে অবাক। সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি। পরের বার থেকে দেখে শুনে চলবে, বলা তো যায় না কিসের সাথে বেঁধে যাও। হুম। তোমার নাম কি? আমার নাম সেজুতি রহমান বৃষ্টি, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। ঠিক আছে যাও, আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে বলবে। ওকে। মায়ের মুচকি হেসে চলে গেল। আর বৃষ্টি তো অবাক, কারণ যার সাথে সকল মেয়ে কথা বলতে চায় কিন্তু সে বলে না, আর আর সে নিজ থেকেই বলছে। বৃষ্টি হেসে চলে গেল। মাহিম তার বন্ধুদের কাছে আসলো। বন্ধু, আসতে তো লেট করলি কেন? আর বলিস না, সে অনেক কাহিনী। এখন বল, রেজাল্ট কি দিয়েছে? হ্যাঁ, তুই আবারও প্রথম হয়েছিস। তাই নাকি? হ্যাঁ। রাজু, মারুফ, নিয়াম, নাফিস, আজ তোদের জন্য পার্টি আছে, চলে আসিস এইবারে। ওকে বন্ধু। 5 বন্ধু ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলো। তারপর বাংলাদেশ চৌধুরী বাড়ির সামনে গ্রামের সকলে এসে ভিড় করেছে। তারা সবাই সালাম সাহেবের জন্য ওয়েট করছিল। কিছু সময় পর সেখানে সালাম সাহেব আসলো, সাথে কালার আর সাজিব। কি হয়েছে, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? মালিক, মালিক, আপনি আমাদের জন্য যে জমি ঠিক করে দিয়েছিলেন, সেই জমি নিয়ে বলে কারখানা তৈরি করবে। কে বলেছে এই কথা? মালিক, কারা সেটা আমরা জানি না, কিন্তু তারা বলে সাইকো গ্যাংয়ের লোক। আচ্ছা, তারা কেমন পোশাক পরে আছে? মালিক, ওরা কালো পোশাক পরে আছে আর মুখে মাস্ক পরে আছে, হাতে ইয়া বড় বড় বন্দুক। রাজীব, এইসব ঘটে গেছে আর আমার কাছে খবর আসেনি কেন? আসলে আমি বুঝতে পারিনি যে এমন হবে।
আর আমার লোকদেরও এই দুদিন খবর পাচ্ছি না। ভালো করে খোঁজ লাগা। ঠিক আছে, এবার আসলে আমাকে খবর দিও। আচ্ছা মালিক। এখন আপনারা আসতে পারেন। সালামকে সবাই সালাম দিয়ে বাড়ির সামনে থেকে সবাই চলে গেল। আর সালাম বাড়ির ভিতরে চলে আসলো। সজীব, এই সাইকো গ্যাংয়ের প্রাদুর্ভাব আমাদের গ্রাম পর্যন্ত চলে এসেছে। ভাই, সেটাই তো দেখছি। আমি বুঝতে পারছি না তুই কিভাবে এই সাইকো গ্যাংকে খুঁজছিস। খোঁজ তো লাগাইছি। ভালো করে কর। মাহিম আর তার 4 বন্ধু মিলে নাইট ক্লাবে আসে। আজ রেজাল্ট দিয়েছে, তাই নাইম পার্টি দিচ্ছে। 4 জন মিলে খুব নাচ গান করছে আর মাহিম একটা চেয়ারে বসে আছে। তার পার্টি ভালো লাগে না, তবু এদের সাথে থাকতে থাকতে নিজেকে মানিয়ে নিয়েছে। কি রে ভাই, আজও এখানে বসে থাকবি? আরে রাজু, তুই তো জানিস আমার এইসব ভালো লাগে না। তাহলে পার্টি দিস কেন? আমার বন্ধুদের আনন্দের জন্য। এমন আনন্দ আমাদের লাগবে না, তুই চল, না হলে আমরা এখনই এখান থেকে চলে যাব। আরে ভাই চিল ব্রো, তোরা যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি। 4 জন আবার গিয়ে ডান্স করতে লাগলো। মাহিম বসে নিজের ফোনে কিছু একটা করছিল। যখন বুঝতে পারলো তার পাশে কেউ এসে বসেছে, মাহিম ফোন থেকে মাথা তুলে দেখলো সকালে সেই মেয়েটা। কথাগুলো ইংরেজিতেই হচ্ছে। আরে আপনি এখানে? আসলে আমার বন্ধুদের সাথে আসছি। কোথায় আপনার বন্ধুরা? ওই যে ওখানে নাচানাচি করছে। ও আচ্ছা, তো আপনি ওখানে না গিয়ে এখানে বসে ফোন টিপছেন যে? আসলে আমার এসব ভালো লাগে না, তাই। কিন্তু আপনি এখানে কেন? আজ আমার এক বান্ধবীর জন্মদিন, তো তাই এখানে আসছি। তো আপনি এনজয় না করে এখানে কেন? আমারও আপনার মতো এইসব একটু ভালোই লাগে না। বাহ, আমাদের তো খুব মিল। কি যে বলেন, আপনি কি আমেরিকান? বাংলাদেশ থেকে আসছি। আরে আমিও তো। তারপর বৃষ্টি আর মাহিম কিছু সময় গল্প করতে লাগলো। কিছু সময়ের মাঝে তারা আপনি থেকে তুমিতে আসতো। মাহিমের বন্ধুরা তো এই দৃশ্য দেখেই অবাক। তারা বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। মাহিম তাও মেয়ে মানুষের সাথে কথা বলছে। এই বৃষ্টি, আই বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আসছি, দাঁড়া, আমার বান্ধবীরা আমাকে ডাকছে। আজ তাহলে আসছি। ওকে, সাবধানে যাবে। মাহিমের থেকে বিদায় নিয়ে বৃষ্টি তার বান্ধবীদের সাথে চলে গেল। তারপর মাহিমের বন্ধুগুলো তার কাছে আসলো। কিরে বন্ধু, এসব কি দেখছি? কি দেখেছিস? তুই তাও আবার মেয়েদের সাথে? কেন, এত অবাক হবার কি আছে? ভাই, তুই কি বুঝতে পারছিস না আমরা কেন এইসব বলছি? হ্যাঁ, ভালোই বুঝতে পারছি। এখন বাসায় চল, অনেক দেরি হয়ে গেছে। মাহিম আর তার বন্ধুরা মিলে নাইট ক্লাব থেকে বেরিয়ে গেল। আমেরিকার কুখ্যাত গ্যাংস্টার হানি। যত রকমের খারাপ কাজ আছে সবগুলো তাদের দ্বারা হয়, কিন্তু আজ পর্যন্ত তাদের সন্ধান কেউ পায়নি। রাতের অন্ধকারে সব বেআইনি কাজ করে। তাড়াতাড়ি মেয়েগুলোকে গাড়িতে তোল, দেরি হলে বস আমাদের কি উপরে পাঠাতে দেরি করবে না। চিন্তা করবেন না বস, আমরা খুব তাড়াতাড়ি। লোকগুলো সকল মেয়েগুলোকে গাড়িতে তুলে ফেললো। বস, সব হয়ে গিয়েছে। ঠিক আছে, যেখানে ডিল ফাইনাল হবার কথা সেইখানে নিয়ে যাবি, তারপর সমুদ্রের ধারে, আর বাকিটা হয়তো বলে দিতে হবে না। ওকে বস। লোকগুলো ট্রাক নিয়ে চলে গেল। হে নিয়ে কত মেয়ের জীবন নষ্ট করেছে তা সবার অজানা। তারপর বৃষ্টি তার বান্ধবীদের সাথে একটা বাসা ভাড়া করে থাকে। রিয়া, আশা, সোনিয়া 4 জন একসাথে থাকে। বৃষ্টি, আমরা তো ভাবতে পারছি না ভার্সিটির সেরা ছাত্র যে কিনা কোনো মেয়ের সাথে কথা বলেন না, সে তোর সাথে কথা বললো। আমিও সেটাই ভাবছি আশা। আমার কি মনে হয় জানিস, এই মাহিম আমাদের বৃষ্টিকে ভালো লেগেছে, তাই তো কথা বলছে। তোরা যেটা ভাবছিস তেমন কিছুই না, সেও আমাদের মতো বাংলাদেশি, তাই হয়তো কথা বলেছে। আমাদের আর পাগল বানাতে যাস না। সব কুত্তি ঘুমা, বেশি প্যাক প্যাক না করে। উচিত কথা বলে ফেললে চাচার ভ্যানের থেকে নামো। এত জ্ঞানের কথা না বলে ঘুমা। 4 বান্ধবী মিলে কুস্তি করতে লাগলো। অন্ধকার ডুবে বসে আছে এক ব্যক্তি, আর তার সামনে বসে আছে তার সব চামচাগুলো।
বস, এত রাতে আমাদের এখানে ডেকেছেন কেন? তুই জানিস আমি কারণ ছাড়া কাউকে ডাকি না। সেটাও ঠিক। তোদের যে যার কাজ খুব ভালো করে কাজ করছিস তো? হ্যাঁ বস, করছি। রমজান, সালাননগরের জমিগুলো দখল করা কত দূর? বস, সেখানে আমাদের একটা বড় বাধা আছে। কি বাধা? সালাম চৌধুরী, সে একজন প্রভাবশালী লোক। গ্রামের সব কাজ তার কথা অনুযায়ী চলে। সাধারণ একজন ব্যক্তি আমাদের কাজে বাধা দেয়, তাকে শেষ করে দে। কিভাবে শেষ করব? তার পিছনে যে বড় বড় নেতা আছে। নেতাদের নিজের দলে ডেকে নে। তাদের দলে আনলাম, কিন্তু ডেডলি বয়েজ মাফিয়া গ্যাংয়ে কি করব? ওরে খুঁজে বের করার ব্যবস্থা কর, তাকে শেষ কর। বস, আপনার কথায় থাকবে। কাল আবার লোক পাঠাবি। আচ্ছা বস, আপনার কথা রইল। তারা আরো কিছু সময় আলোচনা করলো। আজ পর্যন্ত কেউ তাদের লিডারকে দেখেনি। তারপর বাংলাদেশ, সালাইনগর গ্রাম। সাধারণ চাষি নিজেদের কাজে বিজি। হঠাৎ কয়েকদিন আগে কালো পোশাকধারী লোক, হাতে তাদের বন্দুক। তাদের দেখে সবাই এক জায়গায় জড়ো হলো। তোরা কি রাজি আছিস আমাদের কাছে জমি দিতে? তোদের সকল সুযোগ সুবিধা পাবি। লিডারের কথা শুনে একজন চাষি এগিয়ে আসলো। আমরা মরে গেলেও এই জমি দিব না, কারণ এটা আমাদের আবাদের স্থান। ভালো কথা শোনার মানুষ না তোরা, তোদের একটা শিক্ষা দিতেই হবে। লিডার নিজে বন্দুক বের করে একজন চাষির দিকে গুলি করতে গেলে একজন এসে তার হাতে গুলি করলো। সবাই সেই দিকে তাকিয়ে দেখলো সালাম এসেছে। এটা দেখে গ্রামের সবাই খুশি হয়ে গেল। সাইকো গ্যাংয়ের এত বড় সাহস হয়ে গেছে, আমার গ্রামের লোক পাঠিয়ে জমি দখল করার চেষ্টা করছে। কে রে তুই, আমার কাজে বাধা দিস? সে আমাদের ত্রাণকর্তা সালাম চৌধুরী। লিডার লোকটি কখনো সামনাসামনি সালেমকে দেখেনি, তাই চিনতে পারেনি। কিন্তু যখন পরিচয় পেল তখন ভয় পেয়ে গেল, কারণ তার কথা বস বলেছিল। তাও সাহস নিয়ে বলল, তাহলে তুই সালাম? এই সম্মান দিয়ে কথা বল, তুই তো জানিস না ভালো করে তার ব্যাপারে। সজীব বলল, সজীব শান্ত হয়, এখানে গ্রামের সবাই আছে। ভাই তোরা কার লোক আমি জানি না, কিন্তু এখান থেকে চলে যা। আমি তোদের সাথে কথা বলে জমির ব্যাপার ঠিক করব। আমাকে ভয় পেলি? আমি জানতাম। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। গ্রামের লোকদের বুঝিয়ে আমার সাথে এই জায়গা দেখা করিস। এমন তুই তরকারি শুনে সজীব তো অনেক রেগে গেল, কিন্তু সালামের কথা শুনে নীরব আছে। লোকগুলো কথাগুলো বলে চলে গেল। আর সালাম সজীবকে ইশারা দিল কি করতে। মাথা নাড়িয়ে সজীব চলে গেল। আমি থাকতে আমার ভাইয়ের কোনো চিন্তা করব না। ঠিক আছে, আমাদের বিশ্বাস আছে আপনার উপর। তারপর ফাঁসিতে মাহিম আজ হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করলো। গেটের কাছে বৃষ্টির সাথে দেখা হয়ে গেল। আরে বৃষ্টি, কেমন আছো? আরে মাহিম, ভালো। কেমন আছেন আপনি? আবার আপনি? সেদিন রাতের কথা কি ভুলে গেছেন? সরি, মিস্টেক। তা কেমন আছো? ভালো। দেখেছ, বলছিলাম আমাদের আবার দেখা হয়ে যাবে। সেটা তো দেখছি। চলো হাঁটতে হাঁটতে কথা বলা যাক। আচ্ছা, সবাই আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছে কেন? তুমি যদি এখনো বুঝতে না পারো তাহলে কিছু করার নেই, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যাবে। দুজন গল্প করতে করতে ভিতরে চলে আসলো। হঠাৎ তাদের সামনে রিনা নামের একটা মেয়ে আসলো। মাহিম, তুমি কিন্তু এটা ঠিক করোনি। আমি যখন প্রথমে প্রস্তাব দিলাম তখন না করে দিলে যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না। তাহলে আজ এই মেয়েটি কে? দেখো রিনা, আমি কি করব না করব সেটা তোমাকে বলে করতে হবে না। আমি তোমাকে দেখে নিব, আর 4 বছর ধরে ভালোবাসি। তোমাকে যদি আমি না পাই তাহলে কেউ পাবে না। শেষের কথাটা বৃষ্টির দিকে তাকিয়ে বলে। হিম পাতা না দিয়ে বৃষ্টিকে নিয়ে পাশ কাটিয়ে চলে আসলো। আপনার প্রেম কি দেখছি? আরে না, এসব কথা বাদ দাও। তারপর গ্রামে যাওয়ার লোকদের ধরে এনেছে সালাম। বেঁধে অনেক মেরেছে। জীবনে মনে মনে হয়তো তোমার কখনো খায়নি। এখন বল তোদেরকে কে পাঠিয়েছে? আমি মরে গেলে বলবো না। সময় আছে, বলে দে, না হলে কঠিন মরতে হবে। যা ইচ্ছে কর, তবু আমি তোরে কিছু বলবো না। সজীব, ওরে একটু বোঝা, সে জানেন আমি কতটা ভয়ঙ্কর। আর তুই জানিস না আমার বস সাইকো গ্যাং কতটা ভয়ানক। এটা শুনে সালাম রেগে গেল। পিস্তল নিয়ে পরপর কয়েকটি গুলি করে মেরে দিল।
ভাই এটা কি করলে? এখন এর পিছনে কে আছে খুঁজে বের করবে কিভাবে? ওর ফোন চেক করে দেখ। সজীব ফোন চেক করে দেখে একটা প্রাইভেট নাম্বার আর একটি লোকাল নাম্বার। ভাই এই দুটো নাম্বার পেয়েছি। সজীবের থেকে সালাম ফোন নিয়ে নাম্বার দুটো দেখলো আর মুচকি হাসলো। তারপর এমপির বাড়ির সামনে এসে সালামের গাড়ি থামলো। বাড়ির আশেপাশের সব গার্ড সালাম সাহেবের গাড়ি দেখে নিচে গেল। তারা ভয়ে সবাই পিছে সরে গেল, কারণ সালামকে সেটা সবাই ভালো করে জানে। সালামের গার্ড এসে দরজা খুলে দিল। তিনি বের হয়ে আসলো, নিজের চোখে চশমা পরে নিল। চলুন ভাই, এমপির সাথে দেখা করার সময় হয়ে গেছে। চল দেখি কার সাহস কেমন আছে। নিজের লোকদের বাইরে দাঁড় করিয়ে সালাম আর সজীব ভিতরে প্রবেশ করলো। এমপি কামরুল সালামকে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম ভাই, আপনি আমার বাসায়? আমাকে বললে আমি নিজে আপনার বাসায় আসতাম। আসলাম, আমি তোর সাথে নিজে দেখা করলাম। শুনলাম তোর নাকি ডানা গজিয়েছে। কি যে বলেন ভাই! এই কে আছিস? ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা কর। এমপি কামরুল তার কাজের মহিলাকে বলল। সালাম সোফায় গিয়ে বসলো। সজীব তার পাশে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছিস কেন, বস। কি যে বলেন ভাই, আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়েছে নাকি? বেশি কথা বলিস না, আমি তোর সাথে পিরিতির গল্প করতে আসিনি। সালাম ধমক দিয়ে বলল। ধমক শুনে কামরুল সুর করে সামনে সোফায় বসে পড়ল। ভাই আপনার জন্য কিছু ঠান্ডা দিব? এত কথা না বলে চুপ করে বস, আমার কথার উত্তর দে। হ্যাঁ জি ভাই বলেন। শুনলাম তুই নাকি নতুন কারো কোনো গ্যাংয়ের হয়ে কাজ করছিস। কি যে বলেন ভাই, আমি একজন এমপি। কোনো এমপি কে গ্যাংয়ে জয়েন হতে পারে না। ভাই যে আপনাকে খবর দিয়েছে সে হয়তো ভুল খবর দিয়েছে। হ্যাঁ ব্যাস ব্যাস, আমি আর অন্য কোথাও যেতে চাই না। সালাম ধমক দিয়ে বলল। ভাই আমার মনে হয় ওর গদি থেকে নামার সময় হয়ে গেছে। হ্যাঁ সজীব, আমার সেটাই মনে হচ্ছে। তা না হলে আমার এলাকায় জমি দখল করার চেষ্টা করতো না। সালামের এমন কথা শুনে কামরুল চমকে উঠলো। যা দেখে সালাম মুচকি হাসলো। ভাই আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে। তাহলে তুই স্বীকার করছিস যে তুই ভুল করেছিস? ভাই আপনাকে আমি অনেক সম্মান করি, আর কিভাবে ভাবলেন আমি আপনার এলাকায় জমি দখল করতে যাব? কামরুল ভুলে যাস না ভাইকে, তার পাওয়ার কতটা, তাই মিথ্যে বলে কথা ঢাকার চেষ্টা করবি না। সজীব আর বলতে হবে না। আর রুমুল তুই শুন, পরের বার যদি আমরা তোর কাছে আসা লাগে তাহলে বুঝতে পারিস তোর কি হবে। এটা বলে সালাম আর সজীব কামরূপের বাসা থেকে বেরিয়ে গেল। আর কামরুল নিজের বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এক সপ্তাহ পর মাহিম আর বৃষ্টি বসে আছে লেকের পাড়ে। দুজনে পানিতে পা ডুবিয়ে গল্প করছে। আচ্ছা মাহিম, তুমি এই দেশে কত বছর ধরে আছো? আমি 15-16 বছর ধরে আছি। তুমি এত বছর ধরে আছো? তুমি? আমি এখানে জন্মের পর থেকেই আছি। তার মানে তুমি এখন পর্যন্ত বাংলাদেশে যাওনি? না, কিন্তু অনেক দিনের ইচ্ছে আমি বাংলাদেশে যাব। সমস্যা নেই, আমি তো আছি। তুমি আমাকে কি বলবে যার জন্য আমাকে ডাকলে? হ্যাঁ, তোমাকে ডেকেছি। এটা বলে মাহিম বৃষ্টির হাত ধরলো। এতে বৃষ্টি অবাক হলো। মাহিম তাকে দাঁড় করালো। দেখো বৃষ্টি, তুমি আমাকে ভুল বোঝো না, আর আমাদের বন্ধুত্ব নষ্ট করো না। কি বলছো এসব? আমি তোমাকে ভুল বুঝবো কেন? মাহিম বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। ভালোবাসা কাকে বলে আমি জানি না। আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনে ভালোবাসা আসবে, আর সেই ভালোবাসা তুমি নিয়ে আসলে। কিভাবে ভালোবাসার কথা জানাতে হয় আমি জানি না, কিন্তু এই মাহিম তোমাকে এই কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছে। হবে কি আমার মনের রানী? দিবে কি তোমার দায়িত্ব নেওয়ার সুযোগ? মাহিমের এমন কথা শুনে বৃষ্টির মুখে হাত দিল। সে তো অবাক হয়ে গেছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না দেখে মাহিমের মন খারাপ করে মাথা নিচু করে নিল। বৃষ্টি মাহিমের হাত থেকে ফোন নিল। এতে মাহিম মাথা উঁচু করে তাকালো। বৃষ্টির মুখে মুচকি হাসি। এই কথাগুলো বলতে
এত সময় নিলে? পাগল, আমিও যে তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভয়ে ছিলাম যে তুমি কোনো মেয়ের সাথে কথাই বলো না আর আমার সাথে কথা বলো, তাই ভাবছিলাম তোমাকে এই কথা জানালে আমার সাথে কথা না বলো তখন। আমার উত্তর, ও হ্যাঁ, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। মাহিম উঠে দাঁড়ালো, তারপর বৃষ্টিকে জড়িয়ে ধরলো। কখনো আমাকে ছেড়ে যেও না পাগলি। কথা দিলাম কখনো ছেড়ে যাব না। তারপর দুজনে বসে গল্প করতে লাগলো। আড়াল থেকে এইসব কিছু একজন ব্যক্তি সব নজরে রাখছিল। সব দেখা হয়ে গেল, গাছের আড়াল থেকে চলে আসলো। তারপর, বস, আমি আর আপনার হয়ে কাজ করতে পারবো না। কি বলছিস ভেবে বলছিস তো? তুই জানিস আমার দলে যে একবার ঢোকে সে মৃত্যু ছাড়া বের হতে পারে না। বস, আমি বের হচ্ছি না। তাহলে? বস, আমি সিক্রেটভাবে কাজ করব। সেটা ঠিক আছে, এখন বল সেও জমিগুলোর দখলের কাজ কত দূর? বস, সেই জন্যই আমি সিক্রেটলি কাজ করতে চাই। আমি যে লোকগুলোকে সে কাজ করতে পাঠিয়েছিলাম, কিন্তু সে গায়েব হয়ে যায়, আর তার পরের দিন সালাম এসে আমাকে থ্রেট দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সাইকো গ্যাং কখনো পিছিয়ে যেতে শেখেনি, কোনো না কোনো উপায় খুঁজে বের করব সালামকে আমার রাস্তা থেকে সরানোর জন্য। এটা বলে সাইকো গ্যাংয়ের লিডার হাসলো, আর তার সামনে বসে আছে এমপি কামরুল। অন্ধকারের জন্য লিডারের মুখ চোখ দেখা যাচ্ছে না। কিছু সময় তারা আলোচনা করলো। তারপর আন্ডারওয়ার্ল্ডের সব মাফিয়া নিজেদের সিক্রেট রুমে বসে আছে। এখানে সব ভালো মাফিয়ারা আছে। কিছু সময় পর সেখানে মাফিয়া কিং এসকে আসলো। তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। এসকে নিজের সামনে বসার পর সবাই নিজের জায়গায় বসে পড়ল। আপনারা সবাই এখানে আসছেন? বস, আমরা যারা আপনার হয়ে কাজ করি তারা আসছে, অন্যরা কেউ আসেনি। আমি জানতাম তারা কখনো আসবে না। সে যাই হোক, আপনাদের যে জন্য ডাকা। বলুন বস। দেশে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে। আমাদের সরকার এলাকা রুখে দাঁড়াতে পারবে না, তাই আমাদের সব দিক থেকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে বস। আর হ্যাঁ, কোনো বেআইনি কাজ দেখলে নিজেদের প্রতিরোধ না করতে পারলে আমাকে বলবেন। ওকে বস। সাইকো গ্যাং আর হ্যানি গ্যাংয়ের কি করা যায়? তাদের অপরাধ তো দিন দিন বেড়েই চলছে। হ্যানি গ্যাং তো আমেরিকার, কিন্তু সাইকো গ্যাং বাংলাদেশের। দুইজনকেও খুঁজেও পাওয়া যাচ্ছে না। এদের বস যে কে আমরা বুঝতেই পারছি না। চিন্তা করার কারণ নেই। সে যত বড় মাফিয়া হোক না কেন, এক সময় না এক সময় ঠিক সবার সামনে আসবে, আর সেদিন আসতে বেশি দেরি হবে না। তারা আরও কিছু সময় আলোচনা করতে লাগলো। তারপর ভালোবাসা কার জীবনে কখন আসে সেটা বলা মুশকিল। মাহিমার বৃষ্টির জীবনে হঠাৎ ভালোবাসা চলে আসছে। মাহিমার বৃষ্টি লেকের পাড় থেকে উঠে নিজের গাড়ির কাছে আসলো। জান, চলো আজ বাইরে খাবার খাবো। ঠিক আছে। মাহিমার বৃষ্টি গাড়িতে করে একটা রেস্টুরেন্টে চলে আসলো। তারপর দুজন খাওয়ার দাওয়া সেরে নিল। মাহিম গাড়ি করে বৃষ্টিকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। আজ তাহলে যাই, আবার কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে আর বাসায় গিয়ে ফোন দিবে, মনে থাকবে তো? একদম মনে থাকবে। মাহিম গাড়ি চালিয়ে নিজের বাসার দিকে আসলো, আর বৃষ্টি নিজের রুমে চলে আসলো। আসার সাথে সাথে তার বান্ধবীরা তাকে ঠেসে ধরলো। আর কি করলো সেটা একের পর এক জিজ্ঞাসা করতে লাগলো। তারপর রোহান আমেরিকার রোড আইল্যান্ড শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। 15 বছর ধরে টপ ওয়ানে আছে। তাদের দবানোর জন্য এখন পর্যন্ত কেউ আসেনি। আর যেই তার আগে আসার চেষ্টা করেছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কারণও অজানা। এমন সময় তার এক বিশ্বস্ত লোক আসলো। রোহান বসে অফিসের ফাইল দেখতেছিল। বস, একটা খবর আছে। ও, তুই কি খবর আনছিস? বৃষ্টির কোনো খবর আনছিস? তো ঝটফট বলে ফেল, কি খবর আনছিস? বস, বৃষ্টি ম্যাম একটা ছেলের সাথে করছে। এই কথা শুনে রোহান ফাইল থেকে মাথা তুলে লোকটির দিকে তাকালো। কবে থেকে? এই তো আজ কয়েকদিন হলো। আর তুই আমাকে আজ বলছিস? তোরে কি এই জন্য আমি রাখছি যে আমার মেয়ের পিছনে লাগবে তাকে মেরে দিতে বলছি? আমি এখনো কিছু বলিনি, কারণ আরো একটি খবর আছে। কি সেটা?
বস, আমার মনে হচ্ছে আপনার মেয়ে ওই ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে। কি? আর তুই এই কথা জানানোর জন্য এখনো কিছু বলিস না? রোহান রেগেই বলল, আসলে বস, এবার সবার থেকে অন্যরকম লাগলো আমার। এসব আমি বুঝি না। তুই এই ছেলের সব খোঁজ নে, আর যত তাড়াতাড়ি পারিস এই ছেলের লাশ আমি দেখতে চাই। ঠিক আছে বস। রোহান রাগ করলো, লোকটি ভয় পেয়ে চলে গেল। আর রোহান কিছু বলতে লাগলো। তারপর মাফিয়া জগতে প্রবেশ করা সহজ, কিন্তু এই জগৎ থেকে বের হওয়া খুবই কঠিন। এই জগতে ভালো খারাপ দুটোই আছে। খারাপদের বেশি দেখা যায়, আবার অনেক ভালো আছে। খারাপ মাফিয়ার জন্য সাধারণ মানুষ এখন মাফিয়া বলতে আতঙ্কে থাকে। ভালো মাফিয়াদের কোনো নামই নেই, কারণ খারাপদের জন্য তারাও সমাজে দেশের কাছে খারাপ হয়ে গেছে। আজকে যে বর্তমানে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, তার আসর নেওয়ার জন্য অনেক মাফিয়া পড়ে আছে, কিন্তু কারোর সাহস নেই এই কাজ করার। তবে কিছু কিছু মাফিয়া গোপনে তার পিছনে লেগে আছে। সাধারণ জনগণের অনেক সাহায্য করে এই এসকে, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। মাহিম, তোমার আসতে আর কত সময় লাগবে? এই তো জান, প্রায় চলে আসছি, আর একটু ওয়েট করো। অনেক সময় দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। হুম। বৃষ্টি ফোন কেটে মাহিমের জন্য ওয়েট করতে লাগলো। এমন সময় রিনা তার সামনে আসলো। ওহো, নায়িকা দেখছি নায়কের জন্য ওয়েট করছে। রিনার কথা শুনে তার দিকে তাকালো, কিন্তু বৃষ্টি কোনো কথাই বলল না। কি হলো কথা বললি না কেন? তুই জানিস না সিনিয়রদের সাথে ভালো করে কথা বলতে হয়? আপনি যে সিনিয়র আমি বুঝতে পারিনি। এখন তো জানতে পারলি, সম্মান দিয়ে কথা বল। সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়, আপনি হয়তো জানেন না। তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? সরি। রিনা আর কিছু বলতে যাবে তার আগেই মাহিম সেখানে চলে আসলো আর রিনার কথা জবাব দিল। রিনা, তুই এখানে কেন? আর বৃষ্টির সাথে কি কথা তোর? ওর সাথে আমার অনেক কথা, কারণ ও আমার বাড়া ভাতের ছাই দিয়েছে। তুই এখানে থেকে যা। মাহিম, আমি তোকে ওর কথা শুনতে ইচ্ছে করছে না, এখান থেকে যা তো। কাজটা একদম ভালো করলি না, এর বদলা আমি নেব। আমাকে ইনসাল্ট করা? তুই যা ইচ্ছে করিস, এখন যা। আমার বাবাকে তো তুই চিনিস না। মাহিম এবার খুব বিরক্ত হলো, বৃষ্টির হাত ধরে অন্য সাইডে চলে গেল। আর রিনা রাগ দেখিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল। মাহিম, এত দেরি হলো কেন? আর বলো না, জ্যামে আটকা পড়েছিলাম। ও আচ্ছা, তোমার বন্ধুদের তো দেখছি না। ওরা ক্লাসে চলে গেছে, না হলে আমাকে তো এত সময়। আচ্ছা যাই হোক, আজ ক্লাস করবে নাকি ঘুরে বেড়াবে? চলো মাহিম, আজ আমরা গ্রনি পার্ক থেকে ঘুরে আসি। ওকে যান। মাহিম আর বৃষ্টি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়েছিল, বিশেষ করে সুন্দরী মেয়েরা। মাহিম আর বৃষ্টি গ্র্যান্ড পার্কে চলে আসলো। কিছু সময় এখানে সেখানে ঘোরাঘুরি করলো। মাহিম বেশ কয়েকবার খেয়াল করলো তাদের উপর কেউ নজর রাখছে, কিন্তু আশেপাশে তেমন কাউকেই দেখতে পারলো না। বৃষ্টি এটা খেয়াল করে মাহিমকে বলল, মাহিম, আমি বেশ কিছু সময় ধরে খেয়াল করছি, তুমি এদিক সেদিক তাকাচ্ছ, কিছু কি হয়েছে বলো? আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে, বিশেষ করে আমাকে ভার্সিটিতে যখন থেকে আসছি রাস্তা থেকে মনে হচ্ছে আমাকে ফলো করছে, কিন্তু কাউকে দেখছি না। মাহিমের মুখে এমন কথা শুনে বৃষ্টির মুখে ভয় দেখা গেল, কিন্তু কেন সেটা বোঝা গেল না। আরে পাগলি, চিন্তা করো না, মনের ভুল হতে পারে। চলো, অনেক সময় ঘোরা হলো। কেবল তো আসলাম। আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। মাহিম আর বৃষ্টি সেখান থেকে চলে আসলো। বৃষ্টিকে বাসার সামনে রেখে চলে গেল। ফলো করার কথা শুনে বৃষ্টি এত চিন্তা করলো কেন, আর কি এমন হলো যে ঘোরা বাদ দিয়ে চলে গেল। মাহিম এইসব চিন্তা করতে করতে বাসায় চলে আসলো। তারপর বাংলাদেশ সালারিনগর ড্রয়িং রুমে বসে পরিবারের সবার সাথে গল্প করছে। তখনই বাড়ির ভিতরে পুলিশ পোশাক পরে একজন সামনে আসলো। তাকে দেখে সবাই অবাক, কারণ 1 বছর পর তাদের সামনে নিলয় এসে হাজির হয়েছে। নিলয়, তুই তাও এই পোশাকে? তুই তো কয়েকদিন পর আসবি বলেছিলি, তাহলে আজ আসলি আবার পুলিশের পোশাক পরে, ব্যাপার কি?
আসলে মা, সারপ্রাইজ দিতে চাইছিলাম সবাইকে, তাই না বলে চলে আসছি। নিলয়, তুই এই পোশাকে কেন সেটা তো বললি না। আসলে বড় চাচু, আমি পুলিশ এসিবিতে জয়েন করেছি। আমাদের না জানিয়ে? আসলে অনেকদিন আগেই চাকরিটা পেয়েছি, শুধু পোস্টিং হওয়া বাকি ছিল। আর সারপ্রাইজ দিব তাই কাউকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হয় করেছো, কিন্তু আমি বলবো এই পোশাকটার দায়িত্ব ভালো করে পালন করবে আশা করছি। ঠিক আছে চাচু, তোমার কথা থাকবে। কেয়া, বসে আছো কেন? ছেলেটা কতদিন পর বাসায় আসলো, তার জন্য ভালো মন্দ কিছু রান্না করো। আছি নিলয়, তুই ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে মা। নিলয় নিজের রুমে চলে গেল। তা কালাম, তোর ছেলে এসব কবে কবে করলো? ভাইজান, আমিও তোমার মতো আজ শুনতে পারলাম। আর তুমি কি খুশি হওনি? তুমি বললে আমি ওরে পুলিশের কাছ থেকে ফিরিয়ে আনবো। তার আর দরকার হবে না। নিলয় করতে চাচ্ছে করুক। ঠিক আছে ভাইজান। শহরে আমাদের বিজনেস কেমন দেখে আসলি? ভাইয়া, আগের থেকে অনেক ভালো। তাছাড়া তোমার সাথে টক্কর নেবে এমন কেউ এখনো শহরে আসেনি। আসবে খুব তাড়াতাড়ি। কি বলেন ভাইজান? সে কে হবে জানো? কে? মাহিম। ও আচ্ছা, আপনি জানলেন কিভাবে? হেলাল বলল মাহিম কয়েকদিন অফিসে গেছে, তার মধ্যে ওর অফিসের অনেক পরিবর্তন করে ফেলেছে। হেলাল বলল 1 বছরের মাঝে তার কোম্পানি আমেরিকার 1 নম্বরে চলে আসবে, যদি এমন চলতে থাকে। বস, সেই ছেলের সম্পর্কে সব খোঁজ নিয়েছি। তাই? কে সে? ছেলের নাম মাহিম, আর থাকে হেলালের বাসায়। আরও অনেক খোঁজ নিয়েছি, তার ফ্যামিলি সম্পর্কে জানতে পারিনি। মানে কাজ ছেলে। তার মানে আমার বিজনেস শত্রুর আশায় থাকে। তার মানে তার কোনো আত্মীয় হয়। এত কিছু জানতে হবে না, শুধু এটাই জানতে চাই পরে কবে আমার সামনে লাশ করে আনবে। বস, কাজটা কালকের মাঝে করে ফেলবো। ঠিক আছে, আমার মেয়ে যেন বুঝতে না পারে। সেটা আমার মনে থাকবে বস। মনে থাকলে ভালো, না হলে তুই কি আর বেঁচে থাকবি? রোহানের সাথে কথা বলে চলে গেল। আর রোহান তারপর সাইকো গ্যাংয়ের নিত্যদিনের কাজ, মানে ড্রাগস আর নারী পাচার করছে। শহরের বাইরে ট্রাক নিয়ে যেতেছিল সাইকো গ্যাংয়ের কিছু লোক। শহর থেকে বাইরে গিয়ে বন্দর থেকে পাশের দেশে মিয়ানমারে এইগুলো পাচার করবে। দুটো গাড়ি নিয়ে যখন চলছিল, হঠাৎ রাস্তার একটা গাছ পড়ল। সাথে সাথেই দুটো গাড়ি থেমে গেল। এখানে লিডার টাইপের যে ছিল সে বেশ চিন্তায় পড়তে লাগলো। এইবারে গিয়ে গাছটা সরিয়ে আয়। ঠিক আছে বস। লিডারের কথা শুনে সবাই বাইরে আসলো আর গাছটি সরানোর জন্য এগিয়ে গেল। যখন তারা গাছটি ধরতে যাবে, এমন সময় তাদের সামনে ডাইট পোশাকের লোক তাকে ঘিরে ধরলো। অন্ধকারের জন্য তাদেরকে তেমন বোঝা না গেলেও গাড়ির লাইটে তাদের ভালো করে বোঝা যাচ্ছে। লিডার গাড়ির ভিতর থেকে এটা দেখে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলল। তাড়াতাড়ি গাড়ি ঘোড়া, এইগুলো এসকের লোক। আমার মনে হয় এসকে আশেপাশে আছে। ঠিক আছে বস। যখন গাড়ি ঘোরাতে যাবে, এমন সময় গাড়ির চাকায় গুলি এসে লাগলো। যা হওয়ার হয়ে গেছে। এসকে রাস্তার উপরে এসে দাঁড়ালো। সজীব, গিয়ে ওরে ধরে নিয়ে আয়। ঠিক আছে ভাই। সজীব গিয়ে লিডারের কলার ধরে গাড়ি থেকে নিচে নামালো। ছেড়ে দে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। খারাপ না ভালো হবে সেটা আমরা ওর ভাইয়ের কাছে গেলেই বুঝতে পারবি। সজীব লিডারকে ধরে এসকে সামনে আনলো। ভাই, ধরে আনছি। কে তুই? আমাদের দেশ থেকে নারী আর ড্রাগস পাচার করছিস? হ্যাঁ। তোর সাহস তো কম না, ভাইয়ের মুখের উপর কথা বলিস। সজীব চুপ করো তো। সজীব চুপ কর তো। তোরে দেখে মনে হচ্ছে না তুই সাইকো গ্যাংয়ের বস। গাইস, এসব লোকেদের উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এসকের কথা শুনে তার লোক সাইকো গ্যাংয়ের সব লোকদেরকে মেরে দিল। যা উপরে গিয়ে তোর বসের জন্য গোলামি করিস। আর চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর বসকে পাঠিয়ে দেব। আমার বসকে তুই কখনো খুঁজে পাবি না, তাই সেই চিন্তা করিস না। এসকে নিজের বন্দুক বের করে লোকটিকে মেরে ফেলল। সজীব, ড্রাগসের গাড়িতে আগুন লাগিয়ে দে আর মেয়েগুলোকে নিজেদের ঠিকানায় পাঠিয়ে দে। ঠিক আছে ভাই। এসকে নিজের গাড়ি নিয়ে চলে গেল আর সজীব নিজের কাজ করতে লাগলো। তারপর
সকালে নাস্তা খেতে বসেছে সালাম ও তার পরিবার। পুলিশের পোশাক পরে উপর থেকে নিলয় নেমে আসলো, তারপর সবার সাথে টেবিলে খেতে বসলো। নিলয়, তোর পোস্টিং কোথায় হয়েছে? বাবা, আমার পোস্টিং আমার কুষ্টিয়া জেলাতেই হয়েছে। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। মা। নিলয়, তুমি আমাদের এলাকায় এসিপি হয়েছে, এতে আমি খুব খুশি। আশা করছি আমাদের নিজের এলাকার কোনো বেআইনি কাজ হবে না, আর না কোনো খারাপ কাজ হবে। বিশেষ করে তুমি কোনো অপরাধী বা বেআইনি কাজের লোকেদের সাথে হাত মিলাবে না। ঠিক আছে বড় চাচু, তোমার কথা মনে থাকবে। মনে থাকলেই ভালো। ওগো, নিলয় তো ফিরে আসলো। আমাদের ছেলে মাহিম কবে ফিরে আসবে বাড়িতে? দীর্ঘ 15 বছর হয়ে গেল সে বাসায় নেই। মালিকা, তুমি মাহিমকে নিয়ে চিন্তা করবে না, সে সব ঠিক সময়ে ফিরে আসবে। এই কথা বলতে বলতে তুমি তো 15 বছর কাটিয়ে দিলে। আমারও তো ইচ্ছে করে নিজের ছেলেকে সামনে থেকে দেখতে। খুব তাড়াতাড়ি তুমি তোমার ছেলেকে সামনে দেখতে পারবে। খাবার সময় আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। সালাম সাহেবের কথায় বাড়ির সকলে মান্য করতে বাধ্য, তাই খাওয়ার সময় কেউ কথা বলল না। নীরবে খেয়ে যে যার কাজে চলে গেল। তারপর আমেরিকা। রিয়া, আমি কি করব? কিছুতেই কিছু বুঝতে পারছি না। কেন বৃষ্টি, আবার কি হয়েছে? কি হয়নি সেটা বল। মাহিমের পেছনে কেউ ফলো করছে, আমার মনে হচ্ছে তারা সেই লোক। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাদের তো কয়েকদিন দেখা যায়নি। আমার মনে হয় তারা অন্য কোনো ছদ্মবেশে থাকে, তাই বুঝতে পারি না। কিন্তু যখনই আমার সাথে কোনো ছেলে থাকে তখনই তাদের দেখা যায়, আর কিছুদিন পর সেই ছেলে গায়েব হয়ে যায়। এটা নিয়ে তোর বাবাকে বলবি না, বাবাকে বললে পরে আবার সমস্যা হবে, কারণ দেখা যাচ্ছে বাবা আমাকে আরও বেশি সিকিউরিটি নিয়ে রাখবে। তাই এমন আছি, ভালোই আছি। তাহলে মাহিমকে নিয়ে চিন্তা করছিস কেন? তাকে যে আমি খুব করে ভালোবাসি, আর আমি মাহিমকে নিয়ে চিন্তা না করে কি অন্য ছেলেকে নিয়ে চিন্তা করব? গাদ্ধি। যাই হোক বৃষ্টি, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তুই আপাতত মাহিমের সাথে ছুটিয়ে প্রেম কর। এটা তোর বলতে হবে না। বৃষ্টি, মাহিমের কি কোনো বন্ধু সিঙ্গেল আছে? যদি থেকে থাকে তাহলে আমার সাথে প্রেম করিয়ে দে। প্রেম করা নিয়ে বেশি বকবক করবি না। তাছাড়া এখনো পর্যন্ত মাহিমের কোনো বন্ধুর সাথে আমার পরিচয়ই হয়নি। নিজে করলে দোষ নাই, আর আমরা করতে চাইলে দোষ। তিন বান্ধবী নিজেদের মাঝে গল্প করতে লাগলো, আর মায়া নামের মেয়েটি টেবিলে বসে পড়তেছিল। তাদের 4 বান্ধবীর মাঝে মায়া একটু আলাদা। তারপর বৃষ্টি আর আমি ভার্সিটিতে যেতে পারবো না। কিন্তু কেন মাহিম? আসলে আমি আমার জামাইবাবুর অফিসে এসেছি। তার মতে আমি যেন তার অফিসটি ভালোভাবে বুঝে নিই, সেই জন্য আজ আসতে পারবো না। হয়তোবা কালকেও। জান, তুমি কিছু মনে করো না? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার সাথে ঘন্টায় ঘন্টায় কথা না বলো তাহলে আমি কিন্তু তোমার ওপর খুব রেগে যাব। ঠিক আছে জান, আমার খুব মনে থাকবে। আর যদি দেখা করতে পারি তাহলে তোমাকে নিশ্চয় জানাবো। আর আশেপাশে কেউ না থাকলে আমাকে কিন্তু ভিডিও কল দিবে, কারণ আমি তোমাকে না দেখে থাকতেই পারছি না। ওকে জান, ঠিক আছে। মাহিম আর বৃষ্টি আরও কিছু সময় কথা বলে ফোন কেটে দিল। আসলে হেলাল সাহেবের সাথে তার অফিসে এসেছে সম্পূর্ণভাবে নিজের দায়িত্ব নেওয়ার জন্য। তারপর 2 দিন পর রোহান নিজের ফোন হাতে নিয়ে কোনো এক ব্যক্তিকে কল করলো। অপর পাশে ব্যক্তি ফোন রিসিভ করলো, সাথে সাথে রোহান চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোরে টাকা দেওয়া হয় কি বসে বয়ে থাকার জন্য? ছেলেটিকে এখনো মেরে আমার সামনে নিয়ে আসছিস নি কেন? বস, আজ গত 2 দিন হলো ছেলেটার বৃষ্টি একসাথে দেখিনি, তাই কিছু করতে পারিনি। এইসব কথা আমি শুনতে চাই না। এই ছেলের লাশ আমার সামনে দেখতে চাই, কারণ সে আমার মেয়ের সাথে মিশছে। বস, ছেলেটাকে সামনে পেলে মানে একলা পেলে তাকে খতম করে দিব, আপনি চিন্তা করবেন না। এমনভাবে মারবে যেন সবাই দেখলে আটকে ওঠে। আর কাজটা আমি কালকের ভিতরে দেখতে চাই, না হলে তোদের মেরে আমি অন্য লুক ঠিক করব। কথাটা যেন মনে থাকে।
ঠিক আছে বস, খুব মনে থাকবে। লোকটি ভয়ে ভয়ে রোহানের সাথে কথা বলে ফোনটি কেটে দিল। মনে হলো লোকটি হাফ ছেড়ে বাঁচল। রোহান ফোন রেখে পায়চারি করতে লাগলো আর কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো। এরপর গগন ফাটানো হাসি দিয়ে উঠল। তারপর আজ 2-3 দিন বাদে মাহিম লেকের পাড়ে বৃষ্টির সঙ্গে দেখা করতে এসেছে। মাহিমের উপরে বৃষ্টি কিছুটা অভিমান করে আছে, কারণ মাহিম এই কয়দিন একবারের জন্য দেখা করার কথা বলেনি। কিন্তু বৃষ্টি বুঝতে চাচ্ছে না যে মাহিম কতটা বিজি ছিল। মাহিম বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বৃষ্টি না বুঝে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। জান, রাগ করো না, তুমি বোঝার চেষ্টা করো, আমি কাজে খুব বিজি ছিলাম। আমার আগে তোর কাজ হলো, যা, তোর সাথে কোনো কথাই নাই। পাগলি, তুমি তো আগে, কিন্তু বিজনেসটা তো সামলাতে হবে। হ্যাঁ, তুমি বিজনেস সামলাও, আমাকে আর সামলাতে হবে না, আমাকে অন্যজন নিয়ে চলে যাক। আরে পাগলি, কি বলছো এসব? এসব কথা বাদ দাও, কি খাবে তাই বলো। কিচ্ছু খাবো না। এভাবে রাগ করে থাকলে চলবে? কই রাগ করে আছি? তাহলে আমার সাথে এমন করছো কেন? কেমন করছি আমি? মাহিম বৃষ্টিকে অনেকভাবে বোঝাতে চাইছিল, কিন্তু সে বুঝতেই চাচ্ছে না। হঠাৎ বৃষ্টি চিৎকার করে উঠল। বৃষ্টির চিৎকার শোনার সাথে সাথে আরেকজন চিৎকার শোনা গেল। মাহিম পিছনে তাকে দেখলো যে একজন তাকে মারতে এসেছিল, কিন্তু কালো কোট পরা ব্যক্তি সেটা আটকে দিয়েছে। মাহিম সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। মাহিমের সাথে বৃষ্টি উঠে দাঁড়ালো। কালো কোট পরা লোকটি মাহিমকে মারতে আসা লোকটিকে মেরে মাটিতে ফেলে দিল। হঠাৎ পাশের টেবিল থেকে একজন ব্যক্তি শরীর থেকে ছুরি বের করে মাহিমকে মারতে আসলো, আর একজন কালো কোট পরা ব্যক্তি এসে তাকে আটকে দিল এবং খাড় মোটকে মেরে ফেলল। পরপর দুজন আসলো, কিন্তু কালো কোট পরা ব্যক্তিরা তাদেরকে মাহিমের কাছে ঘেঁষতেই দিল না। মাহিম তো এইসব দেখেই অবাক, কিন্তু বৃষ্টি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কারা আপনারা? আর এরা কারা যে আমাকে মারতে আসছে? মাহিমের কথায় কোনো উত্তর দিল না কালো কোট পরা ব্যক্তিরা। এতে মাহিম বেশ অবাক হয়। ওইখানে থাকা ব্যক্তিরা যার পাশে থেকে তামাশা দেখছে। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? আমি যখনই কোনো না কোনো বিপদে পড়েছি আপনাদের দেখতে পাই। কে আপনারা? চিৎকার দিয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু তারা মনে হচ্ছে বোবা, কোনো কথাই নেই তাদের মুখে। মাহিম এবার রেগে গিয়ে পাশের টেবিলে লাথি মারলো, সাথে সাথে টেবিল নিচে পড়ে গেল। এমন সময় মাহিরের ফোনে একটা কল আসলো। মাহিম ফোন বের করে দেখলো তার রানা আঙ্কেল ফোন দিয়েছে, তাই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ আঙ্কেল, বলেন। মাহিম, তুমি অযথা রেগে যাচ্ছ কেন? আমি রেগে যাচ্ছি, আপনাকে কে জানালো? তোমার সামনে যে লোকগুলো আছে তারা সবাই আমার লোক। কিন্তু এরা কেন আমাকে ফলো করে? কারণ সেটা তোমার বাবার অর্ডার, তোমার যেন কোনো ক্ষতি না হয়। এই জন্য তোমার আশেপাশে এত সিকিউরিটি গার্ড ছদ্মবেশে থাকে। আমাকে না জানিয়ে আঙ্কেল এটা অনেক বড় ভুল করেছেন। মাহিম, এই বিষয় তুমি বুঝবে না, তোমার সাথে আমি পরে দেখা করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন এদের যেতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। মাহিম ফোন কেটে বৃষ্টির দিকে তাকালো। তখনই খেয়াল করলো বৃষ্টির পিছন থেকে কয়েকজন ছুরি হাতে নিয়ে এগিয়ে আসলো। বৃষ্টিকে পাশে সরিয়ে দিয়ে তারা মাহিমের সামনে দাঁড়ালো, আর কালো কোট পরা ব্যক্তিরা মাহিমের পিছনে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যে কোনো গ্যাংস্টার পিছনে তার সিকিউরিটি বা নাইট গার্ড দাঁড়িয়ে আছে। তোর এত বড় সাহস যে তুই আমার লোককে মারছস? কে তুই যে আমাকে মারতে এসেছিস? আমি কে তোর না জানলেও হবে, কিন্তু তুই এটা শুনে রাখ, তুই বৃষ্টি ম্যামের সাথে আর মিশবি না। বৃষ্টি আমার জান, আমার ভালোবাসা। আমি মিশবো না মিশবো, আমি মিশবো না মিশবো তোকে বলে মিশবো? তাহলে তোকে যে মরতে হবে। এই তোরা 5 জন লোক গিয়ে ওকে মার। বস, আপনি পাশে গিয়ে আরামে ঠান্ডা কিছু খান, আমরা এদের দেখে নিচ্ছি। কালো কোট পরা ব্যক্তিরা মাহিমকে সেটা বলল, কিন্তু মাহিম হলো না তাদের বলল, আমি আপনাদের চিনি না, তাই আপনার কথা শুনতে বাধ্য নই। বস, আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলে আমাদের লাশ বানিয়ে দিবে। কে করবে এসব? সেটা আপনাকে বলতে পারবো না, সময় হলে আপনি জানতে পারবেন। ওদের এত বকবক শোনার আমাদের টাইম নেই। এই যা, এই শালাকে মেরে ফেল। আর কত বড় সাহস বৃষ্টি ম্যামের সাথে প্রেম করে? কে তোমরা আর মাহিমকে কেন মারতে চাইছো?
প্রত্যেকবার কোনো না কোনো ছেলেকে তোমরা মেরে ফেলো যারাই আমার সাথে মিশতে চায়। ম্যাম প্রতিবার আপনি ভুলে যান যে আমরা আপনার বাবার লোক, আর আমরা কেন আপনার সাথে মেয়েটা ছেলেকে মেরে ফেলি আপনি ভালো করে জানেন। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, এখন আপনি এখান থেকে চলে যান। সেটা পারবো না ম্যাম, এই ছেলেকে মরতেই হবে। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন, যা গিয়ে মার। নিজের লিডারের কথা শুনে তারা সবাই মাহিমকে মারতে আসলো, কিন্তু তাদের জানা নেই যে মাহিমের পিছনে যারা দাঁড়িয়ে আছে এসব একটা হায়না। 10-5 জন ব্যক্তি, ওদের একজনের কাছে কিছুই না। সবাই ছুরি হাতে নিয়ে যখন মাহিমকে মারতে আসবে, পিছন থেকে 4 জন বেরিয়ে আসলো। মাহিমকে 2 জন গার্ড করলো, আর 2 জন লড়ার জন্য সামনে এগিয়ে গেল। মাহিমকে যারা মারতে আসছে তারা মাহিমের অপরিচিত গার্ডদের কাছে দুধ ভাত খুব সহজে অনায়াসে সব কটা লোককে মেরে মাটিতে শুয়ে দিল। লোকজন তো মনে হচ্ছে বিনা টিকিটের সিনেমার কোনো অ্যাকশন মুভি দেখছে। বৃষ্টি এসে মাহিমের পাশে দাঁড়ালো। ম্যাম আপনি চলে আসুন, না হলে আমরা জোর করতে বাধ্য হব। বাবাকে গিয়ে বলে দিও আমি যাব না, আমি মাহিমকে ভালোবাসি, তার সাথেই থাকবো। ম্যাম বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আপনার মাহিমের অবস্থা খারাপ হয়ে যাবে। কখন খালাস করে দিব আপনারা কেউ টেরই পাবেন না। এই আমার বসকে মারতে হলে তো 10 বার জন্ম নেওয়া লাগবে, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে কেটে পড়, না হলে তোদের এই লোকেদের মতো তোর অবস্থা শেষ করে দেবো, বুঝলি? মাহিমের এক গাইড বলল। এখানে শেষ না বৃষ্টি ম্যাম, আপনার ভালোবাসার মানুষকে সাবধানে থাকতে বলবেন, না হলে কখন কোথা থেকে এসে ছুরি মেরে চলে যাব বুঝতেই পারবেন না, কিংবা কখন লাথি মার খেয়ে রাস্তায় পড়ে থাকবে টের পাবেন না। আর না হয় কোনো এক বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপার গুলি এসে তার মাথা ভেদ করে চলে যাবে, বুঝতেই পারবেন না। এমন চিড়ে দিয়ে লোকটি চলে গেল। আপনারা কিন্তু বললেন না কাদের লোক। সেটা আপনি সময় হলেই জানতে পারবেন। এটা বলে মাহিমকে গ্রেড করে 4 জন লোক চলে আসলো। মাহিম, এরা কারা আর তোমাকে বাঁচাতে আসলো যে? এটা আমি নিজেও জানি না, কিন্তু একটা কথা বললো, এই লোকগুলো আমাকে কেন মারতে এসেছিল। সে অনেক কথা, তোমাকে আমি পরে বলবো। না, আমি এখনই শুনতে চাই। তোমার সাথে কেউ ঘুরলে সে সব ছেলেকে কেন এমন লোক এসে মেরে যায়? তাহলে শোনো। এরপর মাহিম আর বৃষ্টি লেকের পাড়ে বসতে এসেছিল, কিন্তু এখানে বসে বেশ এতটা ঘটনা ঘটে গেছে যেটা আপনারা অবগতই আছেন। বৃষ্টি বল এবার। আসলে আমার বাবা একজন বিজনেসম্যান এই রেড আইল্যান্ডে, আর তিনি চান না যে আমার সাথে কোনো ছেলে মিশুক। আর যদি কখনো কেউ মেশে কিংবা আমার সাথে এসে কথাও বলে, তাহলে তাকে পরের দিন আর খুঁজে পাওয়া যায় না, কোনো না কোনোভাবে তাকে গুম করে দেওয়া হয়। এভাবে প্রথম যে তুমি আমার সাথে মিশেও কিছু হয়নি, এবারে প্রথম যে তুমি আমার সাথে মিশেও কিচ্ছু হয়নি। কিন্তু এবার বুঝলাম না যে কেন এই কয়দিন সময় নিল। তাই আমি ভাবছিলাম যে তারা হয়তো আর কিছু বলবে না, কিন্তু তারা যে ওত পেতে এত বড় কাজ করবে তা আমি বুঝতে পারিনি। সরি, আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্য তোমাকে বিপদে পড়তে হচ্ছে। তাহলে তুমি বিজনেসম্যান রোহান চৌধুরীর মেয়ে? কিন্তু তুমি চিনলে কিভাবে? আরে তুমি কি ভুলে গেছো, আমি কয়েকদিন হলো জামাইবাবুর অফিসে গিয়েছি, আর সেইভাবে তার নামটা শুনতে পেয়েছি। আমার খুব ভয় হচ্ছে, বাবা যদি তোমার কোনো ক্ষতি করে। ধুর পাগলি, তুমি চিন্তা করো না। তোমার বাবা যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, আমি তার প্রতিবাদ করার চেষ্টা করব। ভালোবাসা আগে, আর আমার ভালোবাসা টিকে রাখার জন্য আমি যে কোনো পরিস্থিতিতে সংগ্রাম করতে রাজি। মাহিম আর বৃষ্টির কথা বলতে লাগলো। আশেপাশে যারা যারা ছিল তারা নিজেদের নিয়ে বিজি হয়ে গেল। কিন্তু তুমি তো বললে না যে এরা কারা। তুমি তো জানো আমার জামাইবাবু একজন বিজনেসম্যান, হয়তো সে আমার সিকিউরিটির জন্য এদেরকে ছদ্মবেশে রেখেছে। কিন্তু দেখে মনে হইল এরা একটা বড় বড় পালোয়ান। এইসব জানি না জান, আর আগের কথা বাদ দাও।
এখন আমাদের কথা বলো। হুম। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, একমাত্র তার কাছের লোক সজীব ছাড়া। নিজের আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট রুমে বসে আছেন তিনি, আর তার পাশে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত লোক সজীব। স্বামীর রক্তাক্ত অবস্থায় একজনকে ধরে রেখেছে দুজন ব্যক্তি, সারা শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছে। এখনো সময় আছে, তোদের লিডারের নাম বল। আমাকে মেরে ফেললেও আমি বলবো না যে আমাদের গ্যাংয়ের লিডার কে। এই যে এত সময় মার খেলি, তোর বস কি এসে তোকে বাঁচিয়ে নিয়ে গেছে, নাকি তোর মারের ভাগ নিতে এসেছে? সব কিছু তোকে খেতেই হচ্ছে। তাই যদি তুই তোর বসের নাম বলিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। আমাকে ছেড়ে দিয়ে কি করবি? হয়তো তুই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, কিন্তু আমাদের বসকে ধরার সাধ্য তোর নাই। সজীব, প্যাকেটে যে ঝালগুলো আছে সেগুলোর গায়ে সুন্দর করে ছুঁড়ে মার। এসকের কথা শুনে সজীব গিয়ে প্যাকেট ছিঁড়ে লোকটির গায়ে গুঁড়ো ঝাল ছুঁড়ে মারলো। সাথে সাথে আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো ব্যক্তিটি। কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। এত যন্ত্রণা হয়তো সে আগে কখনো পায়নি। তার মানে একটাই কথা বাজছে যে এমন যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো, কিন্তু সে জানে না যে আজরাইল কাকে কিভাবে জান কবজ করে কাকে কেমন যন্ত্রণা দেয়। এখন বলবি নাকি একবার তোকে উপরে পাঠিয়ে দেব? এমন যন্ত্রণা দেওয়া থেকে আমাকে একেবারে মেরে ফেল, কারণ এর থেকে কঠিন শাস্তি দিলে আমি তোকে আমার বসের নাম বলবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই উপরে যাওয়ার শখ তাহলে উপরে গিয়েই ভালো থাকিস। মরার আগে তোর একটা কথা বলে রাখছি, তোর বাড়ির সবাই থরথর করে কাঁপলেও সাইকো গ্যাং লিডার মাইন্ড গেমে সব থেকে উপরে। তোর সাথে কখন মাইন্ড গেম খেলবে তুই বুঝতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তোর বস কতটা মাইন্ড গেমার। এটা বলে আজকে বন্দুক বের করে তাকে শুট করে দিল। সাথে সাথে সে মারা গেল। নে, লাশটিকে গড়ায় নদীর জলে ফিরিয়ে দিয়ে আয়। ঠিক আছে ভাই। লোক দুটো নিহত ব্যক্তিকে নিয়ে চলে গেল, আর সজীব তার ভাইকে বলতে লাগলো, ভাই কারোর মুখ থেকে তো এই সাইকো গ্যাং লিডারের খোঁজ পাচ্ছি না। আরে সজীব, সে তো গর্তে লুকিয়ে আছে। তাছাড়া আমিও তো দেখতে চাই সে কতকাল গর্তে লুকিয়ে থাকে। তুমি আশেপাশে সব সময় নজর রাখবে, যেখানে সাইকো গ্যাংয়ের লোকদের দেখবে সাথে সাথে তাদের মেরে ফেলবে আর লিডারকে তুলে নিয়ে আসবে। ঠিক আছে বস। আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট রুম থেকে তারা দুজনে বেরিয়ে গেল। তারপর বৃষ্টির বাবা রোহান চৌধুরী সামনে দাঁড়িয়ে আছে। তার লোকটি যে সব সময় বৃষ্টির উপর নজর রাখে, সে এসে ভয়ে মাথা নিচু করে আছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি কোনো খবর দিবে? বস, একটা খারাপ খবর আছে। কি সেটা তাই বল। আজ বৃষ্টি আর সেই ছেলেটা লেকের পাড়ে বসতে গিয়েছিল। আমরা এই ছেলেটাকে মারতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ কোথা থেকে কালো কোট পরা লোক আসলো, যারা আমাদের লোককে নিমেষে শেষ করে দিল। তারা দেখতে মনে হচ্ছিল যে এক একটা হায়না। কুত্তার বাচ্চা, আমার লোক হয়ে তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস, আবার আমার শত্রুর গুণগান গাচ্ছিস। সেটা না বস, আমি তো শুধু তাদের বর্ণনা দিলাম। সে যাই হোক, আমি আমার শত্রুদের বর্ণনা নিজের লোকদের মুখে শুনতে পছন্দ করি না। তাছাড়া যারা ব্যর্থ হয় আমি তাদের একটু পছন্দ করি না। তাই তোর উপরে যাওয়ার সময় গিয়ে হয়ে গেছে। লোকটির ভয়ে তাড়াতাড়ি রোহান সাহেবের পা চেপে ধরল। বস বস, এবারের মতো আমাদের মাফ করে দিন, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি কাউকে দ্বিতীয় সুযোগ দেই না, উপরে গিয়ে ভালো থাকিস। এটা বলে রোহান নিজের গান দিয়ে লোকটিকে শুট করে দিল। সাথে সাথে সে মারা গেল। রোহান দুজন লোককে ডেকে প্লাস্টিকে করে নদীতে ফেলে দিতে বলল, আর একজনকে রক্ত পরিষ্কার করে ফেলতে বলল। অমানুষের দল, ও আবার ব্যস্ত হয়ে ফিরে এসে আমার শত্রুর গুণগান করছে। তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই, উপরে গিয়ে ভালো থাক। কথাটি বলে প্যাকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে কয়েকটা টান মারলো। কিছু একটা চিন্তা করে নিজের ফোন বের করে কোনো এক ব্যক্তিকে ফোন করলো। অপর পাশের ব্যক্তি ফোন ধরলো। বলেন বস, কি মনে করে আমাকে ফোন করলেন আবার? আমার কাজগুলো কেমন চলছে? জি বস, ভালোই চলছে। আমাদের গ্যাং এখন টপ 1 চলছে আমেরিকায়। আমি চাই এটা সারা বিশ্বের টপ 1-এ নিয়ে যেতে, সেই অনুযায়ী কাজ কর। ঠিক আছে বস। আর আমি তোকে একটা ছেলে পিক দিচ্ছি, কালকের মাঝে আমি সেই ছেলের লাশ দেখতে চাই।
ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না, আমি লোক পাঠিয়ে সেই ছেলেকে মেরে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি শুধু আমার ফোনের অপেক্ষা করুন। আমার বিশ্বাস আছে তুই পারবি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আর নিজের কাজগুলো সাবধানে কর। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকের আড়ালে সব কাজ করবে। তার কানে যেন কোনোভাবে না পৌঁছায় আমাদের কথা। এতকাল যখন যেতে পারিনি, ভবিষ্যতে কখনো পারবে না। রোহান ফোন কেটে সিগারেট টানতে লাগলো আর নিজের বিজনেস সম্পর্কে চিন্তা করতে লাগলো। তারপর রাত 9টা, মাহিমা তার আঙ্কেল রানার সাথে দেখা করার জন্য এক নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। কেন নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা মাহিমের অজানা। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাহিম। দেখতে দেখতে আধ ঘন্টা হয়ে গেল, কিন্তু তার আঙ্কেলের আসার কোনো লক্ষণে দেখা গেল না। হঠাৎ দুটো গাড়ি এসে সামনে দাঁড়ালো। গাড়ি থেকে পরপর অনেকগুলো লোক বের হলো, যাদের দেখতে মাফিয়ার মতো, এসে মাহিমের সামনে দাঁড়ালো। তোর নাম তাহলে মাহিন? দেখতে তো একদম বাচ্চা। তোরে মারার জন্য আমাদের বস আমাদের দিয়ে পাঠালো। আমাকে মারার জন্য মানে? আমাকে কেন মারবে? তোরে মারার একটাই কারণ, তুই আমার বসের মেয়ের সাথে প্রেম করছিস। কে তোদের বস? আর কোন মাফিয়ার লোক তোরা? সেটা বলতে বাধ্য নেই তোকে। আমাকে তো মেরেই ফেলবে। ভেবে নিন এটা আমার শেষ ইচ্ছে। মাহিম ইনোসেন্ট ফেস নিয়ে বলল, যেটা দেখে লোকগুলো হাসাহাসি শুরু করলো। বস, আপনি বলে দেন আমাদের গ্যাংয়ের নামটা কোন গ্রুপে হয়ে কাজ করি? আমরা হানি গ্রুপের হয়ে কাজ করি। তার মানে বৃষ্টির বাবা একজন মাফিয়া, আর এসব খারাপ কাজ তার বাবাই করে? হয়তো এসব বিষয় আমারও তো ধারণা নিয়ে লাভ নেই। কথাগুলো মাহিম মনে মনে ভাবলো। কিরে, মরার কথা শুনে কি এত ভাবছিস, নাকি আমাদের গ্যাংয়ের কথা শুনে ভীত হয়ে ঢুকে পড়েছিস? আরে না, আপনারা এখন আমাকে মারতে পারেন। মাহিম এটা বলে সাথে সাথেই লোকগুলো তাকে মারতে আসলো। একজন ছুরি দিয়ে মারতে গেলে তার হাত ধরে মাহিম মুচড়া মারলো আর হাত থেকে ছুরিটা কেড়ে নিল। তারপর হাতের রগে পেঁচ মারলো, সাথে সাথেই তার হাত ধরে ধাপাতে লাগলো। আরেকজন আসলো, মাহিম তাকে গলার ভিতর ছুরি ঢুকিয়ে দিল। এভাবে পরপর কয়েকটা মাহিমের কাছে মার খালো। এটা দেখে তাদের বস ঘাবড়ে গেল। সে ভেবেছিল সাধারণ, কিন্তু কেউ মারতে এসে বুঝতে পারলো ছেলেটা সামনে সাধারণ, কিন্তু ভেতরে সে অসাধারণ। কে তুই, আর এমনভাবে মারা কই থেকে শিখেছিস? আমি একজন সাধারণ মানুষ, একজন বিজনেসম্যান হব ভবিষ্যতে, তাই নিজের সেফটির জন্য একটু মারামারি শিখেছি। কিন্তু তোরা একজন মাফিয়ার হয়ে কাজ করিস, আর আমার মতো একজন সাধারণ ছেলের সাথে তুই পারছিস না। মাহিমের কথাগুলো শুনে ইগোতে লাগলো। তার সব লোককে মাহিমকে মারার জন্য যেতে বলল। সবাই আসলে মাহিম এক এক করে সবাইকে আঘাত করে লাশ বানিয়ে দিল। এটা দেখে লিডার ছেলেটি ভড়কে গেল। এবার সে রামদা নিয়ে নিজে ছুটে আসলো, কিন্তু মনে হলো মাহিমের কাছে সে বাচ্চা। মাহিম তাকে খুব নিমিষে শেষ করে ফেললো। মাহিমের সারা শরীরে রক্ত লেগে আছে, রক্তগুলো মাহিমকে মারতে আসা ব্যক্তিদের। মাহিম, আমি এসব কি দেখছি? তোমার থেকে এটা আশা করিনি। রক্তগুলো মাহিমকে মারতে আসা ব্যক্তিদের। পরিচিত কারো কণ্ঠ শুনে মাহিম পিছনে তাকিয়ে দেখলো যে তার রানা আঙ্কেল দাঁড়িয়ে আছে। রানা হলো মাহিমের বাবার বিশ্বস্ত লোক, যে আমেরিকায় মাহিমের সাথে এসেছিল। আসলে আঙ্কেল, তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কিভাবে পারলে এদের খুন করতে? আঙ্কেল আপনি ভুল বলছেন। আমি যদি এদের না মারতাম তাহলে এরা আমাকে মেরে ফেলতো। তোমাকে মারার ক্ষমতা এক আল্লাহ ব্যতীত কারো নেই। তোমার 4 হাত পরে সবসময় কয়েকজন আছে, যেটা তুমি বুঝতে পারো না। তোমার বাবা তোমাকে নিজের কাছ থেকে সরিয়ে রেখেছে, কারণ খুন খারাপই। তুমি যেন তার মতন এইসবে জড়িয়ে না যাও, এই জন্য তোমাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তুমি সেটাই করলে। এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পারছো? আঙ্কেল আই এম সরি, কিন্তু আমি বুঝতে পারিনি। তুমি নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে ঠিক করোনি। কথাটা শুনে মাহিম তাড়াতাড়ি নিজের হাতে থাকা ছুরির দিকে একবার তাকালো। সেটাকে অনেক রক্ত লেগে আছে, সাথে সাথেই সেটা তাড়াতাড়ি ফেলে দিল। রানা নিজের লোকদের ডেকে লাশগুলো গুম করে দেওয়ার ব্যবস্থা করলো এবং চারপাশ পরিষ্কার করে দিল। সে মাহিমকে কিছু বলতে চাপে, তার আগে একটা ফোন আসলো। রিসিভ করে যেটা শুনতে পারলো তা শুনে রানার মুখে হাসি ফুটে উঠলো। কল কেটে দিল আর মাহিমকে বলল,
15 বছর পর তোমায় বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। এই সময় তোমার বাবা ফোন করেছিল, আর 2 মাস পর তোমার ফাইনাল ইয়ারের রেজাল্ট দেবে। সেটা বাংলাদেশ গিয়ে নিলেও চলবে। পরশুদিন আমরা বাংলাদেশে ব্যাক করব। সত্যি বলছেন আঙ্কেল? এইমাত্র তোমার বাবা ফোন করেছিল। আমি তো তোমার এইসব গোপন করে নিব, কিন্তু তুমি যেন কোনো মতে তোমার বাবার সামনে এইসব বলবে না, আর না কোনো খারাপের ভিতর জড়াবে। আঙ্কেল, এবার তো আমি ভুল করে ফেলেছি। না না মাহিম, আমি তোমার মাঝে যে রূপ দেখেছি সেটা আগে কখনো দেখিনি। তাই নিজের সেই রূপকে কন্ট্রোল করতে শেখো। আর এখন গিয়ে নিজের পোশাক পাল্টিয়ে বাসায় যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। রানা নিজের গাড়ি করে চলে গেল, আর মাহিম ভাবতে লাগলো সে কিভাবে লোকগুলোকে মেরে ফেলো। নিজে নিজে ভাবতে সে অবাক হয়ে যাচ্ছে, সে কিভাবে পারলো এতগুলো মানুষকে নিজ হাতে মারতে। সে বাসায় থেকে রওনা দিল, কিন্তু মাঝপথে দেখলো যে একটা ট্রাক তার দিকে এগিয়ে আসছে। ট্রাকটাকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই ভিতর থেকে অনেক চিৎকার শোনা গেল। মাহিম তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সেই ট্রাকটির সামনে গেল, অনেক থামানোর চেষ্টা করলো, কিন্তু অবশেষে সফল হলো। গাড়ি থেকে ড্রাইভার নেমে আসলো, নিজের গাড়ি থেকে নেমে ট্রাকের সামনে এসে দাঁড়ালো। কি হলো ভাই, কি সমস্যা? আসলে ভাই, আমার মনে হলো যে ট্রাকের ভেতর থেকে অনেকগুলো মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন। আচ্ছা, মানলাম আমি ভুল শুনেছি, কিন্তু তবুও আমি একবার দেখতে চাই। ফালতু ঝামেলা না করে যা তো এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসায় গিয়ে আবার বউয়ের সাথে একটু সময় কাটাতে হবে। ভাই, দেখাতে তো 2 মিনিট লাগে, সমস্যা কি? মাহিমের কথা শুনে লোকটি নিজের বন্দুক বের করলো এবং মাহিমের দিকে তাক করলো। এত রাতে তুই কি মাল খেয়ে এসেছিস? সারা গায়ে মদের গন্ধ লাগিয়ে এসেছিস? আরে, এটা মদ না রে, একটু আগে আমি কয়েকজনকে খুন করে এসেছি, সেগুলোর রক্ত। এটা বলে মাহিম তার হাত থেকে বন্দুক কেড়ে নিল। এখন তাড়াতাড়ি চল, আমাকে ঢাকনা খুলে দেখা। ড্রাইভার ভয়ে ঢাকনা খুলে দেখালো যে অনেকগুলো মেয়েকে রাখা, তাদেরকে ড্রাগস দিয়ে রাখা হয়েছে, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, হয়তো কম পরিমাণ দিয়েছে ভুলে। তাহলে তোরা মেয়েদেরকে পাচার করছিস? তোদের বসের নাম বল। আমাদের বসের নাম জানি না, কিন্তু সে হানি গ্যাংয়ের লিডার। এমন সময় ড্রাইভারের ফোনে একটা ফোন আসলো। ড্রাইভার ফোন বের করে সেটা মাহিমের কানের কাছে নিয়ে কিছুটা শুনলো, তার উত্তরে বলল, আজ আর সেটা হচ্ছে না, মেয়েগুলোকে আমি নিয়ে যাচ্ছি। এটা পরে মাহিম ড্রাইভারকে মেরে দিল। তারপর পাশের ড্রাইভারের নাম্বার থেকে পুলিশকে কল করে বিষয়টি জানিয়ে দিল। মাহিম সাইডে এসে পুলিশের আসার অপেক্ষা করতে লাগলো। পুলিশ আসলে মাহিম নিজের বাসার দিকে যেতে লাগলো। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কিছু সময় আগে রোহনের কাছে তার লোকের কল এসেছে। লোকটি তাকে এমন খবর দিয়েছে যে সে খুব রেগে গিয়েছে। রেগে গিয়ে নিজের ফোনটি দেওয়ালের সাথে ছুঁড়ে পালো, সাথে সাথেই তার ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাধারণ একটা ছেলের সাহস হলো কি করে আমার লোকদেরকে মেরে গুম করে দিবে? নাকি এর পিছনে বড় কোনো লোক আছে? এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা বলে আবার সে টেবিলের উপরে থাকা ফুলদানিতে লাথি মেরে ভেঙে ফেল। কাজের লোকরা সবাই ভয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। একটা কথা বললে যে তাদের গলা থেকে মাথাটা আলাদা করে দিবে, হেঁটে কোনো সন্দেহ নেই তাদের। রোহন সাহেব যখন বসে খবর দেখছিল, তখন তার ফোনে তার লোকের কল আসে, আর তারা জানায় যে মাহিমকে যারা মারতে গিয়েছিল তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের আরেকটি ফোন নিয়ে সে আবার কাউকে ফোন করলো। ওপাশ তাকের ব্যক্তি ফোন রিসিভ করে রোহানকে বলতে লাগলো, যত লোক লাগে ঠিক কর, কিন্তু আমার এই ছেলের লাশ দেখতে চাই। এবার যদি কাজ না হয় তাহলে কিন্তু আমাকে অন্য পদক্ষেপ নিতে হবে, ভুলে যাস না। আমি যদি কোনো কিছু করতে যাই তারা কতটা ভয়ানক হয়। রোহান ফোন কেটে দিয়ে বসে পড়লো, কাজের লোককে ঠান্ডা পানি নিয়ে আসতে বলল। তারপর সালাম নিজের বাড়ির সব কাজের লোকদের এক জায়গায় ডাকলো। বাড়ির লোক এখন একসাথে বসে আছে। কাজের সব লোকগুলো তার সামনে জড়ো হলো। কিছু সময় পর সদীপ সেখানে আসলো। বাড়ির সবাই শুনে রাখো, আমার ছেলে 16 বছর পর ফিরে আসছে। খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলো, কোথাও যেন অপরিষ্কার না থাকে। ঠিক আছে মালিক।
আর সজীব, তুই চারপাশের গার্ডদের সংখ্যা বাড়িয়ে দে, তেমন কোনো অসুবিধা যেন না হয়। হয়ে যাবে ভাই, আপনি চিন্তা করবেন না। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ভাই মাহিম কবে আসছে? সেটা সবার জন্য সারপ্রাইজ। আমি তো মাহিমের মা, আমাকে তো তুমি বলতে পারো। না গো আমার মহারানী, তোমার জন্য সেটা সারপ্রাইজ। হুম। বাড়িতে মনে হচ্ছে কোনো উৎসবের আয়োজন করা হয়েছে, এমনভাবে সবাই তোড়জোড় করতে লাগে। এটা দেখে সালাম হাসলো। তারপর মাহিম সকালে বৃষ্টির কাছে ফোন দিল। মাহিমের ফোন আসাতে বৃষ্টি ফোন রিসিভ করলো। কি করো আমার জান? এই তো ঘুমিয়েছিলাম। তুমি কি করছো? তোমার কথায় ভাবছিলাম প্রিয়, আজ আমার সাথে দেখা করবে বৃষ্টি? কোথায় দেখা করবে তুমি? লেকের পাড়ে চলে আসো তুমি। না, আমি সেখানে দেখা করতে পারবো না। কেন বৃষ্টি, কি হয়েছে? তুমি তো দেখলে সেদিন লেকের পাড়ে কি হলো। তাছাড়া আমি চাই না লেকের পাড়ে আবার সেই ঘটনা ঘটুক। তাহলে চলো আমরা অন্য কোথাও দেখা করি। কোথায় দেখা করবে? রেড আইল্যান্ডে, নামকরা জায়গা, ড্রিম হলিডে পার্কে। না, আমি তোমার সাথে কোথাও দেখা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো বৃষ্টি? তুমি হঠাৎ এই কথা বলছো কেন? যেটা বলছি সেটাই উত্তর দাও। জান, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। বৃষ্টির কথা শুনে মাহিম খুশি হলো। মাহিম বৃষ্টির থেকে এই কথার আশাই করেছিল। তুমি তো জানোই তোমার বাবা আমাকে মারার জন্য লোক ঠিক করে রেখেছে, যখন তখন আমাকে মেরে ফেলতে পারে। তুমি কি চাও আমি মারা যাই? ওই একদম মরার কথা বলবে না। আমি তোমাকে কখনো হারাতে চাই না, কখনো না। সারা জীবন তোমার সাথে কাটাতে চাই আমি। তাহলে তুমি কি আমার সাথে বাংলাদেশে পালিয়ে যেতে চাও? মানে? মানে হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি, আর আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। দুজনে বাংলাদেশে সুখে শান্তিতে থাকবো। আমাকে একটু ভাবার সময় দাও। তুমি কি আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারোনি? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ভাবার সময় দিলাম। এটা বলে মাহিম ফোন কেটে দিল। আর বৃষ্টি তো অবাক হয়ে গেল। সে ভাবছে মাহিম হয়তো রেগে গেছে, তাই বৃষ্টি আবার কল ব্যাক করলো। কি হলো, তোমার এত তাড়াতাড়ি ভাবা হয়ে গেছে? ভাবার কই হলো? তুমি রাগ করে ফোন কেটে দিলে কেন? আরে পাগলি, তুমি তো ভাবার সময় চাইলে, তাই আমি ফোন কেটে দিলাম। হ্যাঁ, ভালো করেছো। আমি তোমার সাথে যেতে রাজি আছি। কখন যাবে সেটা আমাকে জানাও। কখন যাব আমি তোমাকে জানিয়ে দেব। শুধু আগামীকাল তুমি রেডি হয়ে থাকো। তোমার বাড়ির সামনে থেকে আমি তোমাকে গাড়িতে তুলে নিব। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি আর মাহিম ফোনে অনেক সময় কথা বললো। বৃষ্টির কথা বলতে কোনো অসুবিধাই হয়নি, কারণ তার বান্ধবীরা ভার্সিটিতে গেছে। দুজন কথা বলে সব প্ল্যান করে ফোন কেটে দিল। তারপর মাহিম বাবা, তুই তো আমাদের ছেড়ে চলে যাবি, আমরা তোরে ছেড়ে কিভাবে থাকবো? তাহলে তুমিও আমাদের সাথে বাংলাদেশে চলো। অনেকদিন তো হলো ঘুরে আসনি। তোর জামাইবাবুর কি আর সময় আছে? তাদের বলে দেখ কি বলে। জামাইবাবু চলেন আপনি। সাইমার ফুপি আমাদের সাথে বাংলাদেশে গিয়ে কয়েকদিন থেকে আসতেন। না মাহিম, সেটা সম্ভব না, কারণ তুই তো জানিস আমাদের বিজনেস অনেক দূর চলে এসেছে। এখন যদি আমি সেটা রেখে চলে যাই তাহলে বুঝতেই পারছিস সেটা কি হবে। বাবা, তাহলে আমি মাহিম ভাইয়ের সাথে যাই। সাইম, আর কিছুদিন পর তোমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা। তুমি এখন গেলে পরে তোমার পরীক্ষার কি হবে? সেটাও ঠিক বলছো। আচ্ছা সমস্যা নেই সাইম, তোর পরীক্ষা শেষ হলে আমি তোকে এসে নিয়ে যাব, বা জামাইবাবুর সাথে তুই যাস। ওকে ভাইয়া। হঠাৎ ভাইয়া তোকে দেখে যেতে বললো কেন? আমিও জানি না পুপু। হয়তো অনেকদিন হলো নিজের ছেলেকে সামনাসামনি দেখিনি, এই জন্য। আমার সেটাই মনে হচ্ছে। নিজের দেশে গিয়ে আমাদের ভুলে যাস না যেন। কি যে বলো জামাইবাবু, প্রায় 15 বছর ধরে তোমরা আমাকে মা বাবার স্নেহ দিও মানুষ করেছো। মা বাবার অভাব
পূরণ করেছো, তোমাদের ভুলে যাই কিভাবে? তোর বাবা কাজকর্ম সম্পর্কে তুই তো জানিস। ওখানে গিয়ে সাবধানে চলিস। আর তোর বাবা যে কাজগুলো পছন্দ করে না সেটা না করার চেষ্টা করবি। হ্যাঁ বাবু, ঠিক আছে। মারামারি তো তার পছন্দ নয়, আর আমি সেই সকল থেকে দূরে থাকবো। তারা তার জন্য অনেক সময় কথা বলতে লাগলো। হয়তো এটাই তাদের শেষ কথা, কারণ সে বাংলাদেশে চলে যাচ্ছে। আবার কবে আসবে ঠিক সেটা জানা নেই। তারপর রানা ফোনে কারোর সাথে কথা বলছে। কাল তারা বাংলাদেশে যাবে, সেটার ফ্লাইট ঠিক করছে। প্রাইভেট বিমান ঠিক করো, আমি আর মাহিম যেন ভালো করে যেতে পারি সেই ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না। সকল সিকিউরিটি ভালো করে চেক করে নেবে। একটু কোনো সমস্যা হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। কিন্তু আপনাকে করতে হবে না বস, আমাদের ফ্লাইটটা আমি কাল সন্ধ্যের সময় ঠিক করেছি। ঠিক সময়ে চলে আসবেন আপনারা বিমানবন্দরে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। দুজন তো কথা বলে ফোন কেটে দিল। তারপর আজ মাহিম নিজের দেশে চলে যাবে, তাই সকালে উঠে তার বন্ধুদের একটি রেস্টুরেন্টে ডাকলো। যথাসময়ে 4 বন্ধু একের সাথে হাজির হলো। কিছু সময় পর মাহিম আসলো। কেমন আছিস তোরা? আমরা সকলেই ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোদের যে কারণে ডেকেছি, আসলে আমি আজকে দেশে ব্যাক করছি। কে বলিস? রেজাল্ট দেওয়া তো এখনো 2 মাস বাকি আছে, এত তাড়াতাড়ি কেন? আসলে বন্ধু, আব্বু আমাকে যেতে বলেছে। জানিস তো আমি দীর্ঘ 15 বছর দেশে যাই না। সেটা ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া আমি বৃষ্টিকে নিয়ে যাব। তাকে আমরা না জানিয়ে চলে যাব। কাল বৃষ্টির বাবা আমাকে মারার জন্য লোক ঠিক করে রেখেছে। না জানি কখন আমাকে মারবে। কি বলিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। তারপর মাহিম তাদেরকে সব ঘটনা খুলে বলল যে সেদিন লেকের পাড়ে কি ঘটেছিল। ঘটনা শুনে তো তারা সবাই হতভম্ব। তো কিছু হয়ে গেল আর তুই আমাদের বললি না কেন? সময় পাইনি ব্রো। তোরা বাংলাদেশে কবে আসছিস? আমাদের যেতে যেতে রেজাল্টের পরে যাব। বাংলাদেশে গেলে কিন্তু আমাদের বাসায় যাস। মাহিম ভালো কিছু সময় তাদের সাথে গল্প করলো। তাহলে তুই সত্যি মাহিমের সাথে বাংলাদেশে চলে যাবি? তাছাড়া আর কি করব বান্ধবী বল? তোরা তো জানিস আমার বাবা কেমন, আর লেকের পাড়ে কি হয়েছিল। আমি তো তোদের এসে বলেছি আমি মাহিমকে অনেক ভালোবাসি রে, আর তাকে আমি কখনো হারাতে চাই না, কখনো না। তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস তো? পরে দেখিস আবার পস্তাতে না হয়। আরে কিছুই হবে না, কারণ আমি আমার জীবনটাকে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। গিয়ে আমাদের ভুলে যাস না যেন। তোদের আমি কখনো ভুলবো না, কিন্তু পরিস্থিতির শিকার হলে তোদের হয়তো আমি ফোন করতে পারবো না। সেটা তো ঠিক, কোনো সমস্যা হলে আমাদের জানাস, যতটুকু পারি তোরে হেল্প করব। আর আমার বাবা জিজ্ঞেস করলে তোরা যদি বলিস জানি না, তাহলে তোদের সাথে খারাপ ব্যবহার করতে পারে। তার থেকে ভালো তোরা এই জায়গা চেঞ্জ করে ফেলতে পারিস, অথবা মিথ্যে কথা বলতে পারিস। কি মিথ্যা কথা বলবো বৃষ্টি? এই যে বলবি যে আমি লন্ডনে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। বৃষ্টি আর তার বন্ধুরা অনেক সময় নিজেদের মাঝে কথা বলতে লাগলো। বৃষ্টি নিজের ব্যাগপত্র প্যাকিং করে নিল। তারপর বিকেল 4টা, মাহিম নিজের ব্যাগপত্র প্যাকিং করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। নিচে হেলাল, সালমার, সাইমা দাঁড়িয়ে আছে। জামাইবাবু, আপনি গার্ডদের সাথে নিয়ে সাবধানে থাকবেন। আর আপনার বলতে ভুলে গেছি, আমি আমার সাথে বৃষ্টি নামের একটি মেয়েকে নিয়ে যাচ্ছি। কিরে ভাই, তোর সাথে আবার মেয়ে কেন? আসলে ফুপু, আমি ওকে খুব ভালোবাসি, আর তার বাবা সেটা মেনে নিতে পারছে না, তাই তাকে পালিয়ে নিয়ে যাচ্ছি। যা করছিস ভেবেচিন্তে করিস, এমন কিছু করিস না যাতে পরে পস্তাতে হয়। ঠিক আছে ফুপি। ভাইয়া তুমি কিন্তু আমার ভাবিকে দেখাওনি। আরে কয়েকদিন পর বিয়ে করব, তখন গিয়ে দেখে আসিস। কিন্তু আমার পরীক্ষা পরীক্ষা দিয়ে না হয় যাস।
আচ্ছা। মাহিম বিদায় নিয়ে বাড়ির বাইরে চলে আসলো, তারপর গাড়িতে উঠে বসলো। সাবধানে যাস মাহিম। ঠিক আছে, আর তোমরা সাবধানে থেকো। আমার খোঁজ কেউ করতে আসলে কিছুতেই বলো না। দরকার হলে তোমরা পালিয়ে থেকো। আমরা এদিকে সব সামলে নেব। বাই। মাহিম সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে করে চলে গেল। তারপর বৃষ্টির বাসার সামনে যায়, থামলো যেখানে তারা বান্ধবীরা একসাথে থাকে। মাহিম গিয়ে ফোন দিল, বৃষ্টি নেমে আসলো, সকল বান্ধবীদের থেকে বিদায় নিল। জিজু, আমার বান্ধবী যদি কখনো কষ্ট পায় তাহলে কিন্তু আপনার খবর আছে। চিন্তা করো না, তোমার বান্ধবীকে সবসময় সুখে রাখবো। সবাইকে একবার করে জড়িয়ে ধরলো, মাহিমের গাড়িতে উঠে বসলো। মাহিমের ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। বেশ কিছু সময় পর যাওয়ায় মাহিম ড্রাইভারকে নামিয়ে দিয়ে সে গাড়ি চালাতে লাগলো আর বৃষ্টির পাশে এসে বসলো। এয়ারপোর্ট যেতে 4 ঘন্টা লাগলো। বৃষ্টি এখনো কান্না করে যাচ্ছে। মাহিম তার রুমাল বৃষ্টির দিকে এগিয়ে দিল। বৃষ্টি রুমাল দিয়ে নিজের চোখের পানি মুছে নিল। এখন সন্ধ্যা 7টা। মাহিম ধীর স্বস্তিতে গাড়ি চালাচ্ছে। হঠাৎ সাইডের মোড় থেকে একটি গাড়ি এসে মাহিমের গাড়ির পেছনে ধাক্কা মারলো। পরপর কয়েকটি গাড়ি এসে ঘিরে ফেললো। মাহিম, এরা হয়তো আমার বাবার লোক। তার হয়তো বুঝতে পেরেছে যে আমি পালিয়ে যাচ্ছি, কিন্তু একটা কারণ না হলে ধরতে পারলে তোমাকে আর আমাকে দুজনে মেরে ফেলবে। চিন্তা করো না পাগলি, তুমি শান্ত হও, বসো আর নিজের সিট বেল্ট বেঁধে নাও। মাহিমের কথা অনুযায়ী বৃষ্টি সেটাই করলো। মাহিম নিজের গাড়ির গিয়ার সম্পূর্ণ দিল। ব্রেকের ওপর হালকা চাপ দিয়ে ফুল স্পিডে গাড়ি টাঙানো। হালকা ফাঁকা দিয়ে মাহিম গাড়ি বের করে নিল এবং ফুল স্পিডে চালাতে লাগলো। সব গাড়িগুলো মাহিমের গাড়িকে ধাওয়া করলো। বৃষ্টি তো খুব ভয় পাচ্ছে। দুটো গাড়ি মাহিমের দুপাশে আসলো। মাহিমের গাড়িকে ধাক্কা দিতে গেলে মাহিম আস্তে করে ব্রেক কষলো। এতে মাহিমের গাড়ি আলগা স্লো হয়ে গেল আর স্পিডে পড়ে গেল। আর দুটো গাড়ি একসাথে বেঁধে গিয়ে উল্টোয় পড়ে গেল। আশেপাশের রাস্তায় কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে মাহিমের কোনো খেয়ালই নেই। তার পাশে অন্ধকার হয়ে গেছে। মাহিমের গাড়ি একটা ব্রিজের উপর চলে আসলো। আর দুটো গাড়ি আছে, তারা মাহিমকে ফলো করছে। গুলি করতে লাগলো, কিন্তু কোনো রকম সেগুলো থেকে বাঁচতে লাগলো। বেশি স্পিডের কারণে একটি গাড়ি কন্ট্রোল হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেল। মাহিম, সাবধানে গাড়ি চালাও, আমার খুব ভয় করছে। পাগলি, চিন্তা করো না, আর একটু গেলেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। কোথা থেকে একটা বড় ট্রাক এসে ফলো করা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিতে লাগলো। মাহিম ব্যাক আয়না থেকে দেখে বুঝতে পারলো যে ট্রাকটি হয়তো তার আঙ্কেলের পাঠানো। সে হয়তো বুঝতে পেরেছে যে এমন কিছু হবে। সবগুলো গাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে রইল। এগুলো দেখে মাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছু সময়ের মাঝে মাহিম এয়ারপোর্টে এসে পৌঁছালো। মাহিম আর বৃষ্টি গাড়ি থেকে নামলো। মাহিম বৃষ্টির হাত ধরে গাড়ি থেকে নামলো। তারপর তারা দুজন ভিতরে চলে গেল। আর দুজন লোক এসে তাদের ব্যাগ নিয়ে গেল। সবকিছু চেক আপ করে তারা ভিতরে গেল। রানা বিমানের কাছে দাঁড়িয়েছিল আর চারপাশে সিকিউরিটি গার্ড। রানাকে আগে থেকেই সব জানিয়ে রেখেছিল, তাই কোনো সমস্যা হয়নি বৃষ্টিকে দেখে। রাস্তায় যা হয়েছিল সব জানতে পেরেছিস। তুমি তাড়াতাড়ি বিমানে বসো, এখন ছাড়ার ব্যবস্থা করছি। ঠিক আছে আঙ্কেল। মাহিম বৃষ্টির হাত ধরে বিমানে উঠল। বৃষ্টিটা অবাক হয়ে তাকিয়ে আছে। এটা দেখে মাহিম মুচকি হাসলো। ভিতরে দুইজন এক সিটে বসলো আর রানা আরেক সিটে। কিছু সময়ের মাঝে বিমান ছেড়ে দিল। মাহিম, এই প্রাইভেট বিমান কার? আমার বাবার এক বন্ধুর, তিনি অনেক বড় লোক, তাকে বলে এটার ব্যবস্থা করা। ও আচ্ছা। বৃষ্টিকে আর মাহিমকে ধরতে পারেনি। এই খবর শোনার সাথে সাথে রোহন রেগে গেল আর ঘর তছনছ করতে লাগলো। আমার মেয়ে কি নিয়ে পালিয়ে গেছে, পাতালে লুকিয়ে থাকলো, আমি খুঁজে বের করব। রেগে কথাগুলো বলে সোফায় বসে পড়ল। তারপর পরের দিন রাতে প্রাইভেট বিমান এসে থামলো ঢাকা বিমানবন্দরে। আমেরিকা থেকে বাংলাদেশে আসতে তাদের পুরো একদিন লেগে গেল। আগে থেকে বিমানবন্দরের বাইরে গাড়ি ওয়েট করছিল। মাহিম বৃষ্টি একটি গাড়িতে বসলো এবং রানা আরেকটি গাড়িতে বসলো। রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, কুষ্টিয়া ছালারনগর। পরদিন সকাল 9টায় ছালার গ্রামে পরপর কয়েকটি গাড়ি প্রবেশ করলো। সবগুলো গাড়ি খুবই দামি। রাস্তার আশেপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। সবাই এক নজরে দেখতে এসেছে তাদের ছোট সাহেবকে। বৃষ্টি তো আশেপাশে তাকিয়ে শুধু দেখছে, কারণ জীবনের এই প্রথম সে বাংলাদেশে এসেছে। গাড়িগুলো সে সালাম চৌধুরীর বাড়ির সামনে এসে থামলো।
গার্ড এসে মাহিমের গাড়ির দরজা খুলে দিল। মাহিম গাড়ি থেকে নামলো। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। আশেপাশে অনেক মানুষ তাকে দেখতে এসেছে। মাহিম গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে বৃষ্টি এসে নামলো। দারোয়ান গেট খুলে দিল। মাহিমের সঙ্গে বৃষ্টি ভিতরে প্রবেশ করলো। মেন দরজার সামনে সালাম সাহেব দাঁড়িয়েছিল আর তার পিছনে গাড়ির সবাই। মাহিম এসে তার বাবাকে সালাম করলো। সালাম চৌধুরী মাহিমকে তুলে বুকে জড়িয়ে নিল। কেমন আছো আমার পুত্র? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। মাহিমকে গ্রামের সবার সাথে পরিচয় করিয়ে দিল। মাহিম বৃষ্টিকে ডাকলো। বৃষ্টি আসলো। মাহিম ইশারায় বুঝিয়ে দিল যে এটা তার বাবা আর সালাম করতে বললো। মাহিমের ইশারা অনুযায়ী বৃষ্টি সালাম চৌধুরীকে সালাম করলো। বেঁচে থাকো মা। মাহিম মেয়েটা তোর ফ্রেন্ড নাকি? বাবা ভিতরে চলো, তোমাদের সব পরে বুঝিয়ে বলবো। কেমন আছো মা? ভালো বাবা, তুই কেমন আছিস? অনেক বড় হয়ে গেছিস। মাহিম তার মাকে জড়িয়ে ধরলো। এরপর চাচা চাচির সাথে কুশল বিনিময় করলো। আয় রানা, ভেতরে আয়। ভাই আসছি, আপনি যান। সবাই ভিতরে চলে আসলো। মাহিমকে ঠান্ডার শরবত এনে দিল। সবাইকে দেখছি, নিলয়কে তো দেখছি না। একটু পরেই চলে আসবে, থানায় গেছে। আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি। আর বৃষ্টিকে একটু রুম দেখিয়ে দাও আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। মাহিম নিজের রুমে চলে গেল। মালিকা বৃষ্টিকে নিয়ে উপরে চলে আসলো। তুমি কি আমার মাহিনের সাথে পড়তে? না আন্টি, আমি তার 2 ক্লাস নিচে পড়তাম। কি? তাহলে মাহিমের ফ্রেন্ড হলে কিভাবে? আসলে আন্টি, বেশ লজ্জা পেল বৃষ্টি। এটা দেখে মালিকা কিছু আন্দাজ করলো। মাহিম তোমাকে ভালোবাসে? জি। যাক, আমার ছেলের পছন্দ আছে বলতে হয়, তা না হলে আমেরিকা থেকে বাঙালি মেয়ে দেখতো না। মার্শাল্লাহ। মালিকার রুম দেখিয়ে দিল। আমার সামনের রুম মাহিমের, কোনো সমস্যা হলে তাকে বলবে, আর আমি তো আছি। ঠিক আছে। বৃষ্টি রুমে চলে গেল। একজন কাজের লোক এসে তার ব্যাগ দিয়ে গেল। মালিকা নিচে এসে সবাইকে বৃষ্টির কথা বলে দিল। এটা শুনে সবাই খুশি হলেও সালামের মুখ ভেজাল করে রাখলো। কি হলো, তুমি খুশি হওনি? মাহিমকে আসতে দাও। মাহিম ফ্রেশ হয়ে নিচে আসলো। তার বাবার পাশেই বসলো। মাহিম মেয়েটি কে? আসলে বাবা, আমি তাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। তার আপন বলতে কেউ নেই। মা বাবা ছোটবেলা থাকতে মারা গেছে। কিন্তু মাহিম, আমি যে আমার বন্ধুকে কথা দিয়েছি যে তার মেয়ের সাথে তোর বিয়ে দেব। বাবা, আমি বিয়ে করলে বৃষ্টিকে করব। সে আমাকে বিশ্বাস করে বাংলাদেশে আসছে। আর তুমি চাইলে তোমার বন্ধুকে মানিয়ে নিতে পারবে। আমি তোমার একটি মাত্র ছেলে। তুমি কি চাও তার ভালোবাসার মানুষকে হারিয়ে কষ্ট পায়? এত সময় বৃষ্টি এসে সিঁড়ির উপরে দাঁড়িয়েছে। সালাম সাহেব কিছু একটা ভাবতে লাগলো। তখন তার নজর পড়লো বৃষ্টির উপর। মেয়েটিকে দেখতে তো খুব সুন্দর, মায়াবী। আমার ছেলেকে হয়তো সুখী রাখবে। আমার ছেলের সুখ মানেই আমার সুখ। সালাম মনে মনে বলল। কি হলো বাবা, কি ভাবছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি। কি? ওয়েট, বৃষ্টি মামুনি, এখানে আসো। সালামের ডাক শুনে বৃষ্টি তার কাছে আসলো। সালাম হাত ধরে বৃষ্টিকে নিজের কাছে বসালো আর মাথায় হাত বুলিয়ে দিল। আমার ছেলেকে সব সময় আগলে রাখতে পারবে তো মা? চেষ্টা করব আঙ্কেল। কথাটি বলতে গিয়ে বৃষ্টির গলা ধরে আসলো, কারণ নিজের আপন বাবা কখনো এমন মাথায় হাত বুলিয়ে দেয়নি। সালাম বুঝলো হয়তো বাবার আদর পায়নি, তাই এমন করছে। আজ থেকে আমরা তোমার পরিবার। আমাকে আমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে তুমি আমাদের বৌমা প্লাস মেয়ে। ওকে বাবা। এটা বলে বৃষ্টি সালামকে জড়িয়ে ধরলো। বাড়ির সবাই অনেক খুশি। সজীব, সারা গ্রামে উৎসবের ব্যবস্থা কর আমাদের ছেলের বিয়ে উপলক্ষে। সামনের শুক্রবারই বিয়ে। হয়ে যাবে ভাই, আপনি চিন্তা করবেন না। সজীব বের হয়ে গেল। এমন সময় নীলই ভিতরে প্রবেশ করলো। বাসায় আসতে না আসতে বিয়ে? বাহ ভাই, তুই কত ফাস্ট। নিলয়কে আসা দেখে মাহিম দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? বিন্দাস, তুই? ভালো। ভালো তো থাকবি। ভাবি কোনটি হচ্ছে? ওই যে বাবার পাশে বসে আছে। নিলয় গিয়ে পরিচিত হয়ে নিল। চৌধুরী বাড়িতে খুশির আমেজ বিরাজ করছে। 1 সপ্তাহ পরে সারা বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। আজ মাহিম আর বৃষ্টির বিয়ে। সব অনুষ্ঠান চৌধুরী বাড়িতেই হচ্ছে। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হচ্ছে। অনেক ভিআইপি লোক আসছে।
রাত 9টা, তাদের বিয়ে হয়ে গেল। সবাই আনন্দ ফুর্তি করছে। মাহিমের সকল কাজিন আছে। বৃষ্টিকে মাহিমের রুমে রাখা হলো, আর মাহিমকে তার কাজিনরা মিলে ধরে ছাদের উপরে নিয়ে গেল। কিরে, এত সুন্দর মেয়ে আমেরিকায় পেলে কিভাবে? পেয়েছি রে ভাই, তোদের বলা যাবে না। আকাশ জিজ্ঞাসা করলো, ভাই আমরা কি অসুন্দর ছিলাম যে তুই বিদেশ থেকে বউ নিয়ে আসলি? মাহিমের খালাতো বোন জেসমিন বলল, তোরা তো সবাই এক একটা পেতনি, তোদের আবার বিয়ে করবে কে? কি বললি তুই? যেটা বুঝেছি সেটাই বলেছি। মাহিমের সাথে তেমন পরিচিত না থাকলেও তাকে আটকে রাখার জন্য বিভিন্ন গল্প করতে লাগলো। এভাবে রাত 12টা বেজে গেল। মাহিমেদের কাহিনী বুঝতে পারলো। ভাই, অনেক রাত হলো, এবার তো যেতে দে। কেন, বউয়ের কাছে যাওয়ার জন্য মন কাঁদছে? ধুর, তাহলে আমাদের সাথে থাক। এমন সময় মাহিমের আম্মু আসলো। মাহিম, রুমে যা। ঠিক আছে মা। মাহিমের মাকে দেখে কেউ কিছু বলল না, সবাই নিচে চলে আসলো। মাহিম নিজের রুমের সামনে আসলে দেখলো রুমে তালা দেওয়া, তাই সে তার কাজিনদের দিকে তাকালো। ভাই আমাদের পাওনা না দিলে খুলছে না। কত লাগবে? 50,000। ওই, আমি কি ইনকাম করি? সেটা আমরা জানি না। মাহিম একটা চেক বের করে লিখে দিল, আর চাবি নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করো। দরজার আগে বিছনার কাছে আসতে বৃষ্টি নেমে সালাম করতে গেলে মাহিম তাকে বুকে জড়িয়ে ধরলো। পাগলি, তোমার স্থান আমার বুকে। অজু করে আসো, নফল নামাজ আদায় করি। ওকে। দুজন নামাজ পড়ে নিল। জান, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তোমাকে পেয়ে যাব। আমিও জান, ভাবতেই পারিনি। ভালোবাসি প্রিয়। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তারপর আর কিছু শুনতে হবে না, ওরা ওদের মতন বাসর করুক, আর আপনারা আপনাদের কাজ করুন, মানে বেশি বেশি লাইক কমেন্ট করুন। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে গল্প সিজন 2 নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকাল।